আসসালামু আলাইকুম। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা কেউ একজন চাইলে আমাকে চ্যাটে একটু কাইন্ডলি জানাতে পারেন শুনতে পাচ্ছেন কিনা। ওকে, থ্যাংক ইউ ফরহাতুল। আচ্ছা, আপনাদের সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের প্রথম ক্লাসে। আমাদের ক্লাসে আজকে যুক্ত হয়েছেন 41তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অন্যতম একজন মেধাবী শিক্ষক সামিউল স্যার। আর আজকে উনি আপনাদেরকে মূলত পড়াবেন। আহ, আর আমার পরিচয়টা বলে দিচ্ছি, আমি রিটজি ক্যারিয়ারের এমডি মোহাম্মদ রাশিদুল হাসান মুরাদ। আমি 41তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। আমি আপনাদের সাথে ইংলিশে আমার লেসন শেয়ার করব ইনশাল্লাহ। আপনাদেরকে সম্ভবত এই সপ্তাহে আমার একটি ক্লাস থাকবে। আর প্রতি সপ্তাহে 4টা করে আমার ক্লাস দেওয়ার প্ল্যান আছে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত। আপনার একটা ফিক্সড আমাদের যে কন্টেন্ট কিভাবে যাবে সে অনুযায়ী আপনারা একটা প্ল্যান পেয়েছেন, যেখানে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটা বিষয়ের 14টা করে ক্লাস, আর গণিতের জন্য 20টা ক্লাস। কেমন? টোটাল এই ক্লাসগুলো আপনারা পাবেন এবং সপ্তাহে 4 দিন করে আমাদের সেশন থাকবে। আর এর বাইরে আপনাদের এক্সাম থাকবে। আফটার এভরি ক্লাস আপনারা পরের সেশনে গিয়ে ওই বিগত সেশনের উপর একটা এক্সাম পাবেন। আর হচ্ছে আপনাদের এর বাইরে কোর্স শেষে আপনারা সাবজেক্টিভ টেস্ট এবং আমাদের রেগুলার যে ফাইনাল মডেল টেস্ট হয় সেগুলো আপনারা অংশগ্রহণ করবেন। যা হোক, আপনাদের সাথে কথা আর বাড়াবো না। স্যার অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার আপনাদের সাথে এখনই ওনার ফর্মাল ক্লাস শুরু করবেন। তো তার আগে একটু বলে নেই, যদি আপনাদের যে কোনো রকম অসুবিধা থাকে সেটি ক্লাসের পরে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারবেন। এর মধ্যে আপনারা স্যারকে যে কোনো রেসপন্স করার জন্য আপনারা আনমিউট করতে পারবেন, তবে অবশ্যই আপনাদের কথাবার্তা বলার পরে আপনারা মিউট করে রাখবেন, যেন কোনো প্রকারের সাউন্ড ডিস্ট্রাকশন না হয়। কারণ আমাদের এই ক্লাসগুলা রেকর্ডেড থাকবে এবং এগুলো যেন পরে কেউ শুনতে চাইলে যেন আমাদের কোনো পার্টিসিপেন্টদের অসতর্কতার কারণে আমাদের রেকর্ড ক্লাসটা যেন কোনোভাবে আহ, অসুবিধার সৃষ্টি না হয় আর কি। এটা আপনারা একটু সজাগ থাকবেন। সো সবার জন্য শুভেচ্ছা থাকলো। আপনারা সবাই সামিউল স্যারের সাথে ক্লাস কন্টিনিউ করেন। সো আই এম গিভিং মাই ফ্লোর টু সামিউল স্যার। স্যার, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি? হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে। জি, আপনাকে শুনতে পাচ্ছি। আমার পার্টিসিপেন্টরা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে স্যার, আপনি তাহলে কন্টিনিউ করেন স্যার। আচ্ছা, আমার স্ক্রিনে তো একটা পিডিএফ তো দেখা যাচ্ছে না স্ক্রিনে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি শুরু করছি। আসসালামু আলাইকুম। রিডজি কেরিয়ার ক্লাবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি, মোহাম্মদ সামিউল আলম, প্রভাষক বাংলা, রাঙামাটি সরকারি কলেজ, 41তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। আপনারা যারা এনটিআরসি পরীক্ষা দিবেন বা সামনে যারা জব পরীক্ষা দিবেন, তো তাদের জন্য রিজ্জি কেরিয়ার ক্লাবের পক্ষ থেকে আমাদের ক্লাসগুলো সাজানো হয়েছে। আজকে আমাদের বাংলা ব্যাকরণ নিয়ে প্রথম ক্লাস। আপনারা হয়তো ইতিমধ্যে ক্লাস রুটিনটা পেয়েছেন, অথবা পেয়ে না থাকলে এটা পেয়ে যাবেন। তো রুটিনের ধারাবাহিকতায় আমরা আজকে প্রথম ক্লাসটা নিচ্ছি। তো যেহেতু আমাদের আজকের ক্লাসটা ব্যাকরণ নিয়ে, সুতরাং আমরা ব্যাকরণের প্রাথমিক বা সূচনা যেটা, সেই সূচনা থেকে আমরা শুরু করব। এবং আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, তো এই প্রথম ক্লাসে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলা ভাষার উৎপত্তি এবং ক্রমবিকাশ নামে একটা টপিকস রয়েছে। তো আমরা জানি যে আমাদের বাংলা ভাষা এবং সাহিত্য দুইটা অংশ। অর্থাৎ সাহিত্য সাহিত্য রিলেটেড, আর ভাষা ব্যাকরণ রিলেটেড। আমরা জানি আমাদের যে সাহিত্যের যে সূচনা, সেই সূচনা হয় চর্যাপদের থেকে। কিন্তু আমাদের বাংলা ভাষার যে উৎপত্তি বা ক্রমবিকাশ, এটা কিন্তু চর্যাপদের আরো অনেক পূর্বকাল থেকে। এখন আমরা একটু দেখবো যে আমাদের বাংলা ভাষার উৎপত্তি এবং ক্রমবিকাশটা কিভাবে এসেছে। কারণ আপনারা বিগত সালের এনটিআরসি থেকে শুরু করে আপনারা অন্যান্য যে পরীক্ষাগুলো দেখবেন, এখানে দেখবেন যে আমাদের ভাষার উৎপত্তি এবং ক্রমবিকাশ থেকে প্রশ্ন হয়ে থাকে। তো আমরা জানি যে আমাদের ভাষার উৎপত্তি বা ভাষার জন্ম যেটা, সেটা মানুষ বা অন্য কোনো প্রাণীর জন্মের মতো নয়।
আমাদের এক এক ভাষার উৎপত্তি বা এক এক ভাষার জন্ম হচ্ছে খুব জটিল, এবং ভাষাতত্ত্ববিদরা এই সকল জটিল বিষয়গুলোকে অধ্যয়ন করে তারা ভাষার উৎপত্তি সম্পর্কে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমাদের বাংলাদেশের যে ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ, সেখানে দুইজন পণ্ডিত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা এই দুইজন পণ্ডিতের নাম সবসময় মনে রাখবেন। একজন হলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, একজন হলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তো এখানে একটা বিষয় হচ্ছে, সেটা হলো আপনারা যারা ক্লাস করতেছেন, আপনারা হাতে অবশ্যই একটা কলম এবং একটা হচ্ছে খাতা রাখেন বা নোট রাখেন। এখানে আমাদের কিছু বিষয় হচ্ছে আপনাদের নোট করতে হবে। আমি যখনই আপনাদেরকে বলবো যে আপনারা এই বিষয়গুলো একটু নোট রাখেন, আপনারা তখনই সাথে সাথে ওই জিনিসগুলো একটু নোট করে রাখবেন। এর বাইরে আমাদের পিডিএফটা আপনাদের সাথে শেয়ার করা হবে। এই পিডিএফ এর বাইরে গিয়েও কিছু বিষয় আছে যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা বুঝি না, যেগুলো আমাদেরকে অনেক সময় স্মরণ থাকে না। এই সকল বিষয়গুলো আমরা নোট আকারে আপনাদেরকে পড়াবো। সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা যাদের হাতে খাতা কলম রয়েছে, আপনারা সাথে খাতা কলম নিয়ে একটু বসেন। আমি যেখান থেকে আপনাদেরকে নোট করতে বলবো বা লিখতে বলবো, আপনারা সেই জায়গার মধ্যে একটু লিখে ফেলবেন। তো আমরা জানি যে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তারা বাংলা সাহিত্যের উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে দুই ধরনের মতামত দিয়েছিলেন। একজন মতামত দিয়েছিলেন যিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি বলেছেন যে আমাদের বাংলা ভাষার যে লিখিত নিদর্শন, যেটাকে আমরা চর্যাপদ বলি, সেই চর্যাপদের উৎপত্তি কাল হচ্ছে 650 খ্রিস্টাব্দে। আবার ডক্টর সুনীতি কুমার তিনি মতামত দিয়েছেন 950 খ্রিস্টাব্দে। তো আপনারা জানেন যে 650 মানে এটা হলো সপ্তম শতাব্দী, আর 950 এটা হলো দশম শতাব্দী। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের বাংলা ভাষার উৎপত্তি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সপ্তম শতাব্দীতে, আর ডক্টর সুনীতি কুমারের মতে দশম শতাব্দীতে। তো বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যের মাধ্যমে এক শ্রেণীর যে কবিতা বা ছোট আকারে যে পদ, সে পদগুলোই মূলত চর্যাপদ নামে পরিচিত ছিল, এবং এই চর্যাপদের থেকে আমাদের বাংলা সাহিত্যের সূচনা লগ্ন শুরু হয়। কিন্তু বাংলা ভাষার সূচনা লগ্ন শুরু হয় আমরা দেখি ইন্দো ইউরোপীয় মূল ভাষা গোষ্ঠী থেকে। তারপরে একটু মনে রাখবেন, সেটা হচ্ছে আমাদের পৃথিবীতে আদি যে ভাষাগুলো রয়েছে, সেই আদি ভাষাগুলো 8টা সমগোষ্ঠীয় ভাষার মধ্যে বিভক্ত ছিল। অর্থাৎ পৃথিবীতে এখন আমরা যে 3,500-এর মতো ভাষা পাচ্ছি, সেই 3,500 ভাষা আদি 8টা ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল। তার মধ্যে একটা ভাষা গোষ্ঠীর নাম ছিল ইন্দো ইউরোপীয় ভাষা। সেই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী, এটা আজ থেকে প্রায় 5,000 খ্রিস্টপূর্বে পৃথিবীর মধ্যে অবস্থান করেছিল। সেই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে মূলত আমাদের আজকে বর্তমানে যে বাংলা, অর্থাৎ যেটা আমরা চর্যাপদের যে বাংলা ভাষাটা বলি, সেই বাংলা ভাষাটার উৎপত্তি, এটা আমরা একটা টক আকারে একটা দেখবো। তো আমরা জানি যে আমাদের ইন্দো ইউরোপীয় মূল ভাষা গোষ্ঠী, এটা দুইটা প্রধান শাখা ছিল। একটা হলো সন্তম, একটা হলো কেন্তম। একটা হলো শতম, আর একটা হলো কেন্তম। তো কেন্তম যে ভাষা গোষ্ঠী ছিল, সেগুলো ছিল আরবি হরফে, অর্থাৎ আমাদের ডান দিক থেকে বাম দিকে যে হরফগুলো লেখা হয়, বিশেষত আরবি, উর্দু, ফার্সি, সেই ভাষা গোষ্ঠীগুলো ছিল কেন্তম ভাষার অন্তর্ভুক্ত। আর শতম ভাষাগুলো ছিল বাম দিক থেকে ডান দিকে লেখা। এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন। কেন্তম ভাষা ছিল ডান দিক থেকে বাম দিকে লেখা, অর্থাৎ আমরা আরবি হরফ, উর্দু হরফ, ফার্সি হরফ যেগুলো আছে, সেগুলো আমরা হচ্ছে ডান দিক থেকে বাম দিকে লিখি। আর শতম যে ভাষা গোষ্ঠী, তাদের বেশিরভাগই লেখা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে, যেমন বাংলা, বিহারি, উড়িষ্যা, হিন্দি, এসবগুলো হচ্ছে যে আপনার বাম দিক থেকে ডান দিকে লেখা। তাহলে আমাদের বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে শতম ভাষা গোষ্ঠী থেকে। তো এই শতম ভাষা গোষ্ঠীর মাধ্যমে মধ্যখানে নানা ধরনের বিবর্তন, নানা ধরনের পরিবর্তনের মাধ্যমে আমাদের 650 সালের চর্যাপদের যে বাংলা, সেই বাংলার সর্বশেষ রূপ পায়। এবং এই বাংলা থেকে পরবর্তীতে বিবর্তিত হয়ে নানা রকম ত্রুটি বিচ্যুতি এবং নানা রকমের পরিবর্তনের মাধ্যমে আমরা বর্তমানে আমাদের যে বাংলাটা রয়েছে, সে বাংলা পাই। এখন আমরা একটু স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ সম্পর্কে একটা চিত্র রয়েছে। তো এখান থেকে আপনাদেরকে কয়েকটা বিষয় নোট করতে হবে, কারণ এই চিত্রটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ। আপনারা এনটিআরসি পরীক্ষার মধ্যে দেখবেন, প্রায় প্রত্যেকবার পরীক্ষার মধ্যে আমাদের বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কিত একটা প্রশ্ন আসে। এটা আপনারা বিভিন্ন বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বা বিগত সালের প্রশ্ন যদি আপনারা পড়েন, তাহলে আপনারা অবশ্যই দেখবেন। আর আমি শেষের দিকে আপনাদেরকে কিছু পরামর্শ দিব কিভাবে এনটিআরসি পরীক্ষার মধ্যে আপনারা উত্তর দিতে পারেন, কিভাবে এনটিআরসি পরীক্ষা আপনারা সহজে এটা মেকআপ করতে পারেন, সেই বিষয় সম্পর্কে আমি শেষের দিকে কিছু কথা বলবো। আপনারা শেষ পর্যন্ত আশা করি থাকবেন, আমাদের এই ক্লাসটা উপভোগ করবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশের মধ্যে আদিরূপ যেটা, সেটা হলো ইন্দো ইউরোপীয় ভাষা। তো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী, আমি শুরুতে বললাম যে ইন্দো ইউরোপীয় ভাষা এটা দুটো অংশ বিভক্ত ছিল। একটা হলো কেন্তুম ভাষা, আর একটা হলো শতম ভাষা। আমাদের শতম ভাষা হচ্ছে আবার 4টা প্রকার। এই 4টা প্রকারের মধ্যে আপনারা
জাস্ট আর্য ভাষা, এই আর্য ভাষা যেটা, সে আর্য ভাষাটাই মনে রাখবে। অর্থাৎ এই আর্য ভাষাটা হলো এই আর্য ভাষার অপর নাম হলো ইন্দো ইরানীয় ভাষা। এটা আপনারা চাইলে লিখতে পারেন যে আমাদের সদম ভাষার আদি গোষ্ঠী, সদম ভাষা থেকে যে শাখাটা এসেছে সেটা হলো আর্য ভাষা। এই আর্য ভাষাকে আবার আমরা ইন্দো ইরানীয় ভাষা হিসেবেও এটাকে আখ্যায়িত করতে পারি। তো সে আর্য ভাষা থেকে আমাদের আবার পরবর্তীতে তিন ধরনের ভাষা পাচ্ছি। একটা হলো ভারতীয় আর্য, ইরানিক আর্য, দ্রাবিড় আর্য। আমাদের এই দুটো আর্য লাগবে না, অর্থাৎ আমাদের এই সিরিয়ালে যেটা লাগবে সেটাই হচ্ছে আমাদের মূলত পরীক্ষার মধ্যে খুব গুরুত্বপূর্ণ। তাহলে আর্য ভাষা থেকে আমরা পাচ্ছি কি ভারতীয় আর্য ভাষা। এই ভারতীয় আর্য ভাষা থেকে আবার আমরা পাচ্ছি দুই ধরনের ভাষা, একটা হলো বৈদিক, একটা হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষা। তাহলে আমাদের বৈদিক ভাষাটা আমাদের তেমন গুরুত্বপূর্ণ না, আমাদের প্রাচীন ভারতীয় আর্য ভাষাটাই গুরুত্বপূর্ণ। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আবার আমরা প্রাচীন ভারতীয় কথ্য ভাষা পাচ্ছি, যেটা হচ্ছে আদিম প্রাকৃত হিসেবে স্বীকৃত। সেই প্রাচীন ভারতীয় কথ্য আর্য ভাষা থেকে আমরা পাঁচ ধরনের ভাষা পাচ্ছি। তার মধ্যে পালি এবং প্রাচ্য ভাষা হচ্ছে গুরুত্বপূর্ণ। পালি এবং প্রাচীন প্রাচ্য ভাষা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো মূলত আমাদের পরীক্ষার জন্য আমাদের এই অংশ থেকে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো হয়ে থাকে সাধারণত সেটা হচ্ছে প্রাচীন প্রাচ্য ভাষার পরবর্তী থেকে মূলত প্রশ্নগুলো হয়ে থাকে। কারণ এখান থেকে আমরা দুই ধরনের মতামত পাবো। অর্থাৎ আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলেছেন যে আমাদের প্রাচীন প্রাচ্য থেকে যে গরীয় প্রাকৃত যে ভাষাটা, সেই ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি। আবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ, মাগধী অপভ্রংশ থেকে সরাসরি বাংলা ভাষার উৎপত্তি। এটা আমরা একটু পরে এই পার্থক্যটা একটু দেখবো। তাহলে আমরা এখানে একটু দেখি যে আমাদের প্রাচীন প্রাচ্য থেকে বাংলা ভাষাটা দুইটা অনেকগুলো অংশে বিভক্ত ছিল। তার মধ্যে প্রধান দুই অংশ ছিল, একটা হলো গরীয় প্রাকৃত আর একটা হলো মাগধী প্রাকৃত। আর গরীয় প্রাকৃত থেকে আমরা পাচ্ছি গরীয় অপভ্রংশ, এই গরীয় অপভ্রংশ থেকে আমরা পাচ্ছি বঙ্গ কামরূপী, এই বঙ্গ কামরূপী থেকে আমরা পরবর্তীতে দুইটা ভাষা পাচ্ছি, একটা হলো অসমীয়া আর একটা হলো বাংলা। তাহলে এখানে আপনাদের এই অংশগুলো, এই যে আমাদের গরীয় প্রাকৃত থেকে শুরু করে আমাদের এই যে অংশটা, এটার এই মতটা দিয়েছেন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমাদের এই মতটা দিয়েছেন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলেছেন যে গরীয় প্রাকৃত থেকে গরীয় প্রবংশ, গরীয় প্রবংশ থেকে তিনি আবার বঙ্গ কামরূপী নামে একটা ভাষার অস্তিত্ব দেখিয়েছেন, যে এর অস্তিত্ব কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় দেখেননি। ডক্টর সুনীতি কুমার তিনি বলেছেন মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ, মাগধী অপভ্রংশ থেকে তিনি সরাসরি বাংলা নিয়ে আসছেন। অর্থাৎ এখানে তিনি মাঝখানে বঙ্গ কামরূপী যে অংশটা, সেই অংশটা কিন্তু তিনি দেখাননি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে বঙ্গ কামরূপী থেকে, বঙ্গ কামরূপী না হলে গরীয় অপভ্রংশ থেকে, গরীয় অপভ্রংশ না হলে গরীয় প্রাকৃত থেকে। আপনাদের মূলত পরীক্ষার মধ্যে আমাদের গরীয় প্রাকৃত বা প্রাচীন প্রাচ্য থেকে এই যে অংশটুকু বাংলা পর্যন্ত, এই অংশটা আপনাদের মুখস্থ রাখতে হবে। আর উপরের অংশগুলো আপনারা যদি ভুলে যান বা মুখস্থ না রাখলেও চলবে। তাহলে এখান থেকে হচ্ছে যে আপনাদের ভালো করে মুখস্থ রাখতে হবে। তাহলে এখন আমাদের যে মত পার্থক্যটা, সেই মত পার্থক্যটা আমরা একটু দেখি। যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলেছেন যে গরীয় প্রাকৃত থেকে গরীয় প্রবংশ ভাষা এসেছে, গরীয় প্রবংশ থেকে বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী থেকে আমাদের যে চর্যাপদের যে ভাষা 650 সালের যে ভাষাটা, সেই বাংলা ভাষাটা এসেছে। আবার ডক্টর সুনীতি কুমার এবং স্যার জর্জ গিয়ারসন তারা মতামত দিয়েছেন যে মাগধী প্রাকৃত থেকে একটা মাগধী অপভ্রংশ ভাগ হয়েছিল, সেই মাগধী অপভ্রংশ থেকে পরবর্তীতে বিবর্তিত হয়ে আমাদের 950 খ্রিস্টাব্দের যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষাটা আমরা পেয়ে থাকি। তাহলে এই দুইটা মতামত আপনারা একটু খুব ভালো করে খেয়াল রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন। আর চাইলে আপনারা এই দুইটা মতামত একটু খাতার মধ্যে নোট করে রাখতে পারেন, কারণ আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু এখান থেকে আপনারা অনেকগুলো প্রশ্ন পাবেন। আচ্ছা, এবার আমরা একটু দেখি। তাহলে এটা হলো যে আমাদের ভাষার উৎপত্তি। তাহলে আমরা শুরুতে দেখেছিলাম যে আমাদের বাংলা ভাষা এবং সাহিত্যের উৎপত্তিটা কিন্তু দুই ধরনের। সাহিত্যের উৎপত্তিটা আমরা দেখতে পাচ্ছি চর্যাপদ থেকে, কিন্তু আমাদের ভাষার উৎপত্তিটা আমরা দেখতে পাচ্ছি ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর শতম ভাষা গোষ্ঠী থেকে। প্রথম ভাষা গোষ্ঠী থেকে বিবর্তিত হয়ে বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী থেকে আমরা বাংলা এবং ইংরেজি নামে দুইটা ভাষা পাই। এখন এই চারটা আপনারা কেন মনে রাখবেন? কারণ আপনারা বিসিএস এর প্রশ্ন বা আপনারা যদি বিগত সালের প্রশ্নগুলো পড়েন, দেখেন এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে। যে প্রশ্ন হয়ে থাকে যে বাংলা ভাষার সমগোত্রীয় ভাষা কোনটি, বা বাংলা ভাষাটার উৎপত্তি হয়েছে নিচের কোন ভাষা গোষ্ঠী থেকে, এরকম হচ্ছে বিভিন্ন টাইপের প্রশ্ন হয়ে থাকে। আপনারা এখানে কিন্তু আমাদের ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর বিভিন্ন ধরনের চিত্র আপনারা পেয়ে থাকবেন, ইন্টারনেটের মধ্যে বা বিভিন্ন বইয়ের মধ্যে।
আপনারা হচ্ছে এটা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর চিত্র, যিনি তার বাংলা সাহিত্যের ইতিবৃত্ত যে গ্রন্থটা রয়েছে সেই গ্রন্থটার মধ্যে কিন্তু তিনি এই চিত্রটা প্রয়োগ করেছেন। সুতরাং আপনারা এই চিত্রটাই হচ্ছে যে আমাদের ইন্দোনেশীয় ভাষাগোষ্ঠী বিবর্তনের এই চিত্রটাই হচ্ছে আপনারা পরীক্ষার জন্য মনে রাখবেন, এবং এই চিত্র থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন সবচেয়ে বেশি হয়। এরপর আমরা একটু দেখি যে আমাদের ভাষা পরবর্তী টপিক হচ্ছে ভাষা। আমরা জানি যে আমাদের গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত এবং নাক প্রভৃতি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা কতগুলো ধ্বনি সৃষ্টি করি। সেই ধ্বনিগুলোর মাধ্যমে আমরা তৈরি করি কয়েক গুচ্ছ শব্দ, এবং সেই শব্দগুচ্ছের মাধ্যমে আমরা কিছু বাক্য তৈরি করি। সেই বাক্যের মাধ্যমে আমরা নিজেদের মনের ভাব আদান প্রদান করতে পারি। সেই মনের ভাব আদান প্রদান করাকে মূলত আমরা ভাষা বলি। এখন এটা হচ্ছে আমরা অনেকে ছোটকালে আমরা ভাষার এই সংজ্ঞাটা আমরা পড়ে এসেছি। তাহলে আমরা এখানে কি দেখব? এখানে মূলত আমরা দেখব যে আমাদের ভাষার সাথে জড়িত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর নাম কি। কারণ আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু এই টাইপের প্রশ্ন আসে যে ভাষার সাথে জড়িত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনটি বা কোনটি ভাষার সাথে জড়িত নয়, এই টাইপের প্রশ্ন। এখন আমাদের আপনারা দেখবেন যে বিসিএস সহ বিভিন্ন প্রশ্ন, বাংলা প্রশ্নটা কিন্তু আগে আগে এক সময় হচ্ছে যে এক প্যাটার্নের প্রশ্নগুলো তৈরি করা হইতো, অর্থাৎ বিগত সালের প্রশ্ন বা বিভিন্ন ধরনের প্রশ্ন দিয়ে দিত। কিন্তু এখন প্রশ্নের মধ্যে দেখবেন প্রশ্নের মধ্যে ক্রিয়েটিভিটি আসতেছে এবং নতুন নতুন প্রশ্নগুলো তৈরি, বিভিন্ন ধাঁচের প্রশ্ন তৈরি হচ্ছে। তো এই ধাঁচের প্রশ্নগুলা উত্তর করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো মূল টপিকসটা ধরে ধরে ভালো করে পড়তে হবে। কারণ আমাদের প্রশ্নগুলো কিন্তু বই থেকে প্রশ্ন করে, বইয়ের বাইরে থেকে কিন্তু প্রশ্ন করে না। বইয়ের মধ্যে থেকে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমরা স্কিপ করি, সেই স্কিপ করা প্রশ্ন বিষয়গুলো থেকে কিন্তু আমাদের বর্তমানে পরীক্ষার প্রশ্ন হয়ে থাকে। তো বিভিন্ন প্রশ্ন অ্যানালাইসিস করে দেখবেন যে প্রশ্নগুলো হচ্ছে মোটামুটি আমাদের বিভিন্ন বইয়ের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থেকে অ্যানালাইসিস করে কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করা হয়। আমরা এই বিষয়গুলো একটু দেখব যে কোন কোন বিষয়গুলো আমাদের একটু বিশেষ করে নজর দিতে হবে, সেই বিষয়টা আপনাদের একটু আমি দেখাই দিব। তাহলে আপনারা ভাষার ক্ষেত্রে ভাষার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোর একটু নাম মনে রাখবেন। বিশেষ করে বর্ণনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা ভাষার যে প্রাথমিক যে রূপ সেটা হলো ধ্বনি, সেই ধ্বনি সৃষ্টি করি। এখন ধরেন আমাদের যে সিলেবাসটা আপনি দেখেন বিসিএস এনটিআরসি থেকে শুরু করে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা কিন্তু তারা পরিপূর্ণভাবে ফলো করে কিন্তু প্রশ্ন করে না। আপনি একটু দেখবেন যে তারা 100% সিলেবাস ফলো করে কিন্তু কখনো প্রশ্ন করে না। এই জন্য আমাদের একদম সব বিষয় কিন্তু জেনে নিতে হবে, সব বিষয় থেকে প্রিপারেশন নিয়ে যেতে হবে। কারণ কেউ কিন্তু সিলেবাস ফলো করে 100% প্রশ্ন করে না। দু একটা প্রশ্ন কিন্তু সিলেবাসের বাইরে থেকে দিয়ে দেয়। এই জন্য আমাদের হচ্ছে যে রিলেটেড যে পড়াগুলো রয়েছে সেই পড়াগুলো আমরা দেখব। এবং আপনারা নিঃসংকোচে আমাদের উপর আস্থা রেখে, আমাদের এই প্ল্যাটফর্মের উপর আস্থা রেখে আপনারা আমাদের ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ আপনারা হচ্ছে ভালো কিছু করতে পারবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। তো আমরা একটু দেখি, আপনারা যারা খাতা কলম নিয়েছেন আপনারা এই বাক্যটা লিখেন যে ধ্বনি বর্ণ শব্দ, এই জিনিসটা একটু লিখেন। এখান থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা বের করবো। সবাই একটু এই বিষয়টা একটু লিখেন, লেখা শেষ হলে আমাকে একটু জানাবেন। লিখেন ধ্বনি অবলিক বর্ণ, এর পাশে অ্যারো চিহ্ন দিয়ে লিখেন শব্দ, এর পাশে লিখেন বাক্য, এরপরে লিখেন ভাষা। আমি যে বিষয়গুলো আপনাদের লিখতে বলছি আপনারা সেই বিষয়গুলো একটু খাতার মধ্যে লিখে ফেলবেন। তাহলে এখান থেকে, হ্যাঁ এখন দেখেন এখানে একটা বিষয়, সেটা হলো আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে ভাষার ক্ষুদ্রতম একক কি, ভাষার বৃহত্তম একক কি, বাক্যের ক্ষুদ্রতম একক কি, বাক্যের মূল উপাদান কি, এই টাইপের আমাদের কিছু প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো আজকের পর থেকে আপনাদের সবার ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ধ্বনি বা বর্ণের মাধ্যমে আমাদের শব্দ সৃষ্টি হয়। সেই শব্দ থেকে আমরা বাক্য সৃষ্টি করি, সেই বাক্য থেকে আমরা ভাষা সৃষ্টি করি। তাহলে এখন এখানে আপনারা দুইটা বিষয় একটু ভালো করে খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে যে মূল উপাদান। এখন আপনারা লিখেন ভাষার মূল উপাদান সমান চিহ্ন দিয়ে লিখবেন ধ্বনি। তাহলে মূল উপাদান এবং উপকরণ এই দুইটার মধ্যে কিন্তু আমাদের অনেক ধরনের পার্থক্য বিদ্যমান। তাহলে আমরা যদি বলি যে ভাষার মূল উপাদানটা কি, তাহলে উপাদান হয়ে যাবে ধ্বনি বা বর্ণ। আর যদি বলা হয়
বাক্যের মূল উপাদানটা কি, তাহলে উত্তর হবে ধ্বনি বা বর্ণ। যদি বলা হয় শব্দের মূল উপাদানটা কি, তাহলে হবে ধ্বনি বা বর্ণ। অর্থাৎ যেটাই বসুক যেটাই আসুক, যদি মূল উপাদানটা বলা হয়, আবার বলতেছি, মূল উপাদানটা যদি বলা হয় তাহলে উত্তর হবে ধ্বনি বা বর্ণ। আবার যদি বলা হয় ভাষার ক্ষুদ্রতম একক কি, তাও উত্তর হবে কি, ধ্বনি বা বর্ণ। বাক্যের ক্ষুদ্রতম একক কি, উত্তর হবে কি, ধ্বনি বা বর্ণ। শব্দের ক্ষুদ্রতম একক কি, এটার উত্তর হবে ধ্বনি বা বর্ণ। তাহলে এই বিষয়টা হচ্ছে যে আমরা হয়তো অনেকে জানি, আমাদের এখানে কিন্তু আমাদের সমস্যাটা হয় না। এটা আমরা অনেকে জানি, যারা আমরা একটু পড়াশোনা করি তারা আমরা জানি যে ভাষার মূল উপাদান ধ্বনি বা বর্ণ, বাক্যের মূল উপাদান ধ্বনি বা বর্ণ, শব্দের মূল উপাদান ধ্বনি বা বর্ণ। আবার আমরা যদি বলি ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি বা বর্ণ, বাক্যের ক্ষুদ্রতম একক ধ্বনি বা বর্ণ, শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি বা বর্ণ। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ভাষার মূল উপকরণটা কি, তাহলে মূল উপকরণ যখন বলা হবে, মূল উপকরণ, এটা আপনারা কনফিউজড হবেন না। এটা আমি যেটা বলতেছি এটাই 100% অথেন্টিক এবং 100% রিয়েল। আমাদের যে গত কয়েকটা পরীক্ষার মধ্যে এটা নিয়ে কিন্তু অনেক ধরনের মারামারি হয়েছিল বিভিন্ন কেন্দ্রিক যে গ্রুপগুলো আছে সেখানে, এবং এটা হলো আমার 100% অথেন্টিক একটা সোর্স। এখানে হলো ভাষার মূল উপকরণ যখন বলা হবে তখন সবসময় তার আগেরটা হবে, তখন সবসময় কি হবে, তার ওই আগেরটা। তাহলে ভাষার মূল উপকরণ কই হবে, ভাষার মূল উপকরণ হবে বাক্য। আবার বাক্যের মূল উপকরণ কি হবে, বাক্যের মূল উপকরণ হবে শব্দ। আবার শব্দের মূল উপকরণ কি হবে, শব্দের মূল উপকরণ হবে ধ্বনি বা বর্ণ। তাহলে আমাদের সাধারণত শব্দটা পরীক্ষার মধ্যে আসে না, আমাদের বিশেষত আসে ভাষা বা বাক্যটা সম্পর্কে। তাহলে আবার বলছি, সেটা হলো ভাষার মূল উপকরণ কি হবে, মূল উপকরণ সবসময় হবে বাক্য। আর বাক্যের মূল উপকরণ কি হবে, বাক্যের মূল উপকরণ হবে শব্দ। আর যদি বলা হয় মূল উপাদান, উপাদান সবসময় হবে প্রথমটা। এটা কি আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানান যে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিনা, উপকরণ এবং উপাদানটা বোঝা গেল কিনা। আপনারা উপকরণ এবং উপাদানের বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা এটা আপনারা আপনারা একটু জানান। এখন আমি আপনাদেরকে, যদি আপনারা এটা ক্লিয়ার হন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো, এই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা, হ্যাঁ হ্যাঁ রাইট, ভাষা বাক্য শব্দের মূল উপাদান ধ্বনি বা বর্ণ। হ্যাঁ। আর যদি বলা হয় মূল উপকরণ, যদি উপকরণ বলা হয় তখন কি হবে, তখন সবসময় মনে রাখবেন, সবসময় আগেরটা হবে। ভাষা হইলে বাক্য, বাক্য হলে শব্দ, শব্দ হলে ধ্বনি। আর যদি বলা হয় ভাষার বৃহত্তম একক কি, ভাষার বৃহত্তম একক একই, ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য। বাক্যের বৃহত্তম একক কি, বাক্যের বৃহত্তম একক হচ্ছে শব্দ। আবার শব্দের বৃহত্তম একক কি, শব্দের বৃহত্তম একক হলো ধ্বনি বা বর্ণ। এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানান, যেহেতু জুমের মধ্যে আমাদের লেখা একটু কষ্ট হয়ে যায়। আমাকে একটু আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানাতে হবে। সাউন্ড ডিস্টার্ব করছে, বাকিদের কি সাউন্ড ডিস্টার্ব করছে? হ্যালো, সাউন্ড কি এখন বোঝা যাচ্ছে ভালো করে? আচ্ছা, স্যার বোঝা তাহলে যাচ্ছে। আপনারা, আচ্ছা তাহলে এখন আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দিন, সেটা হলো ভাষার মৌলিক উপাদানটা কি হবে? সবাই আমাকে একটু আনসার দিন, ভাষার মৌলিক উপাদান কি হবে? ধ্বনি, না ধ্বনি হবে না, বাকিরা? ভাষার মৌলিক উপাদান, দেখেন আমি বললাম ভাষার মৌলিক উপাদান, আমি কিন্তু মূল উপাদান বলি নাই, আমি বলেছি ভাষার মৌলিক উপাদান। এই যে দেখেন, এই যে কনফিউশন বিষয়গুলো হচ্ছে, তো আমরা অনেকে জানি না বা আমরা অনেকে জানি না। তাহলে যদি প্রশ্ন করা হয় ভাষার মৌলিক উপাদান কি, তখন উত্তর হবে শব্দ, তখন কিন্তু ধ্বনি বা বর্ণ হবে না। এই বিষয়টা আপনারা, আমি এটা লাল মার্ক দিয়ে নিয়ে আসছি যদিও, এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন। তাহলে এখান থেকে আমরা যে সমাধানটা পাচ্ছি সেটা হলো মূল উপাদান এবং মূল উপকরণ, আবার হচ্ছে ক্ষুদ্রতম একক, আবার হচ্ছে বৃহত্তম একক, এবং সর্বশেষ আরেকটা সমাধান পাচ্ছি সেটা হলো মৌলিক উপাদান। তাহলে
যদি প্রশ্ন করা হয় ভাষার মৌলিক উপাদান কি, তাহলে মনে রাখবেন ভাষার মৌলিক উপাদান হলো শব্দ। আমাদের মূলত কনফিউশনটা লাগে, মারামারি লাগে হচ্ছে এই বিষয়টা না জানার জন্য। অনেকে আমরা পড়ে গেছি। সাউন্ড বেশি প্রবলেম, আপনার এটা একটু বাড়ায় দেন। আমি একটু ইন্টারাপ্ট করি স্যার। ওইদিকে মনে হয় নেটওয়ার্কের কারো কারো ডিভাইসে কিংবা কানেক্টিভিটিতে ট্রাবল হতে পারে আর কি। এটা ইন্ডিভিজুয়ালি দু একজনের এরকম যাদের হচ্ছে, আমার মনে হয় আপনাদের ওদিক থেকে নেটওয়ার্কের মানে অ্যাভেলেবিলিটিটা হচ্ছে না মেবি। আমরা আমরা বাকিদের বিভিন্ন ডিভাইসগুলোতে সাউন্ড একেবারে ক্লিয়ার। সো যাদের ট্রাবল হচ্ছে আপনারা কাইন্ডলি একটু নেটওয়ার্ক ভালো পাওয়া যায় ওরকম একটা কনভেনিয়েন্ট প্লেসে আপনারা একটু ম্যানেজ করতে পারলে ভালো হয়। থ্যাংক ইউ স্যার, কন্টিনিউ প্লিজ। আচ্ছা, তাহলে আপনারা কি এই বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এখানে আমাদের তিনটা বিষয় রয়েছে। একটা হলো মনে রাখবেন, আমি আবার একটু সিনপসিসে বলি, এটা হলো মূল উপাদান এবং ক্ষুদ্রতম একক, এই দুইটার উত্তর হবে একই, অর্থাৎ মূল উপাদান এবং ক্ষুদ্রতম একক হবে সবসময় ধ্বনি। আর যদি বলা হয় মূল উপকরণ এবং বৃহত্তম একক, তখন উত্তর হবে সবসময় আগেরটা, অর্থাৎ ভাষা থাকলে সেটা হবে বাক্য, বাক্য থাকলে হবে শব্দ, শব্দ থাকলে সেটা হবে ধ্বনি বা বর্ণ। আর যদি বলা হয় মৌলিক উপাদান, তাহলে ভাষার মৌলিক উপাদান হবে সবসময় শব্দ। তাহলে এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন। তাহলে এখানে আমাদের ভাষা সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর দেওয়া আছে, আশা করি এই প্রশ্নের উত্তরগুলো আপনারা ইজিলি এখন করতে পারবেন। ভাষার মূল উপাদান ধ্বনি, ভাষার মূল উপকরণ বাক্য, ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি, ভাষার ক্ষুদ্র বৃহত্তম একক হলো বাক্য, আবার ভাষার মৌলিক উপাদান শব্দ, শব্দের মূল উপাদান ধ্বনি, শব্দের ক্ষুদ্রতম একক। এছাড়া আমাদের আরো কিছু রয়েছে, যেমন বাক্যের মৌলিক উপাদান শব্দ, বাক্যের ক্ষুদ্রতম একক ধ্বনি, বাক্যের বৃহত্তম একক শব্দ, ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ, অর্থাৎ ধ্বনি যে সকল চিহ্নের মাধ্যমে এক্সপ্রেস করে তাকে বলা হয় বর্ণ। ভাষার ঈদ বলা হয় বর্ণকে, ভাষার স্বর বলা হয় ধ্বনিকে, ভাষার চাঁদ বলা হয় বাক্যকে। এবং আমাদের ভাষার রীতি হলো দুইটি, ভাষার রীতি হলো দুই প্রকার বা দুইটি ভাষার রীতি। তাহলে আশা করি এই বিষয়টা আপনাদের বুঝতে পেরেছেন। তো আমরা একটু পরবর্তীতে দেখি। এছাড়া আমরা একটু দেখি যে আমাদের বাংলা ভাষার উপভাষা, উপভাষা নিয়ে আমরা পরে আলোচনা করব, আমাদের ব্যাকরণের বা অন্য টপিকস আছে। আমাদের বাংলা ভাষার উপভাষা মনে রাখবেন, আমাদের বাংলা ভাষায় 5 ধরনের উপভাষা রয়েছে। একটা হলো রাঢ়ী, বঙ্গালী, বরন্দি, কামরূপী এবং ঝাড়খণ্ডী। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটা উপভাষা, একটা হলো বঙ্গালী, একটা হলো কামরূপী। এই দুইটা উপভাষার মিশ্রণের মাধ্যমে মূলত আমাদের বাংলা ভাষার উৎপত্তি ঘটেছে, যেটার মতামত দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। অর্থাৎ বঙ্গালী এবং কামরূপী এই দুইটা ভাষার সমন্বিত রূপ হচ্ছে আমাদের চর্যাপদের যে ভাষাটা, সেই ভাষাটা। তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে বাংলা ভাষার রূপ বা বিবর্তনটা ঘটেছে মূলত উপভাষার সমষ্টিত রূপের মাধ্যমে, এটা আমরা ধরে নিতে পারি। এরপর আমরা একটু দেখি আমাদের ধ্বনি বা বর্ণ। আমরা একটু আগে পড়েছিলাম যে আমাদের ভাষার ক্ষুদ্রতম এককে বলা হয় ধ্বনি। আমাদের বাংলা ভাষায় মোট 37টি ধ্বনি রয়েছে, অর্থাৎ আমাদের বাংলা ভাষায় 37টি মৌলিক ধ্বনি রয়েছে। এটা একটু মনে রাখবেন, মোট 37টি ধ্বনি। অর্থাৎ আমরা জানি আমাদের বাংলা ভাষায় বর্ণ রয়েছে 50, সর্বমোট 50টা, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। সেই 50টা বর্ণের মধ্যে আমাদের ধ্বনি রয়েছে 37টি। এটা একটু খেয়াল রাখতে হবে। আমাদের কিন্তু 50টা ধ্বনি নেই, আমাদের ধ্বনি রয়েছে 37টি। এবং এই ধ্বনিগুলোকে সাধারণত মৌলিক ধ্বনি হিসেবে আখ্যায়িত করা হয়। এর মধ্যে 7টি ধ্বনি হলো মৌলিক স্বরধ্বনি এবং বাকি 30টি হলো আমাদের মৌলিক ব্যঞ্জন ধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনি গুলো আমরা একটু দেখি। আমাদের মৌলিক স্বরধ্বনি হলো স্বর ও, স্বর আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ। এবং এই যে স্বর ওর সাথে জফলা আকার, এই ধ্বনিটা কিন্তু আমাদের বাংলা বর্ণমালার মধ্যে নেই, কিন্তু এই ধ্বনির অস্তিত্ব কিন্তু আমাদের বাংলা বাংলা শব্দ বা বাংলা বাক্যের মধ্যে কিন্তু ব্যবহারের মধ্যে রয়েছে। তাহলে এই ধ্বনির অস্তিত্বের কথা স্বীকার করেছেন একজন, তিনি হলেন আমাদের ডক্টর মোহাম্মদ আব্দুল হাই, যিনি ধ্বনি বিজ্ঞান এবং ধ্বনি তত্ত্ব নামে একটা গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থের মধ্যে কিন্তু তিনি এই ধ্বনির অস্তিত্ব স্বীকার করেছেন। অর্থাৎ একমাত্র এই ধ্বনিটার অস্তিত্বের কথা বলেছেন তিনি হলেন ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। ওনার নামটা কিন্তু আপনারা খুব বেশি খেয়াল রাখবেন, মনে রাখবেন, কারণ আমাদের ধ্বনি বিজ্ঞানের বাইবেল বলা হয় ধ্বনি বিজ্ঞান এবং ধ্বনি তত্ত্ব নামে একটা গ্রন্থ রয়েছে, যেটা আমাদের অনার্স গ্রন্থের মধ্যে কিন্তু তিনি এই ধ্বনিটার অস্তিত্ব দেখিয়েছেন। এবং এই গ্রন্থটাকে বাংলা ধ্বনি বিজ্ঞান বা আমাদের যে ধ্বনি বা বর্ণের বাইবেল বলা হয় এই গ্রন্থটাকে। তাহলে এই গ্রন্থের নামটা এবং লেখকের নামটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ বিসিএস এর মধ্যে প্রশ্নগুলো এসেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে
বর্ণের মধ্যে, অর্থাৎ আমাদের বাংলা বর্ণমালার মধ্যে অস্তিত্ব রয়েছে এরকম বর্ণ আছে 6টা। আরেকটা এক্সট্রা অতিরিক্ত এসেছে, যেটা হলো আমাদের ধ্বনি বিজ্ঞান এবং ধ্বনি তত্ত্ব গ্রন্থ থেকে। আমরা একটু দেখি কার বর্ণ। আমরা জানি আমাদের স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার বলে। আমরা বাংলা ভাষায় 10টা কার বর্ণ পাই, তার মধ্যে স্বর এর কার বর্ণ আমরা পাই না। এরপরে রয়েছে আমাদের অনুবর্ণ। তাহলে আমাদের স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বর্ণ, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় অনুবর্ণ। এটা একটু খেয়াল রাখতে হবে, কার বর্ণ এবং অনুবর্ণটা একটু খেয়াল রাখতে হবে। আবার বলছি, সেটা হলো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বর্ণ। ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, লেখক হলো ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। এটা একটু আপনারা লিখে রাখেন, ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। ক্লিয়ার হয়েছে? লেখকের নামটা লিখতে পারছেন? আপনারা মাঝে মাঝে আমাকে একটু রেসপন্স করবেন, মাঝে মাঝে একটু জানাবেন, না হলে যেহেতু জুমে ক্লাস, সুতরাং এটা নিজেকে একটু একাকী একাকী লাগে যে আসলে স্টুডেন্টরা বুঝতে পারতেছে কিনা। এটা একটু আপনারা জানাবেন, বা প্রশ্ন থাকলেও আপনারা মাঝখানে করতে পারেন, এটা কোনো সমস্যা নেই, আমি ইন্টারাপ্ট হব না। এটাকে বলা হয় ধ্বনি বিজ্ঞানের বাইবেল। ধ্বনি বিজ্ঞানের বাইবেল বলা হয় ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব এই গ্রন্থটা। এটার লেখক হলো ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। আপনারা মাঝে মাঝে একটু কমেন্ট করে আমাকে জানাবেন। ও, এটা হলো আপনার হচ্ছে ইন্টারনেটের হয়তো সমস্যা হইতে পারে, আমাদের এখানে মোটামুটি স্পষ্ট করে বোঝা যাচ্ছে। ভালো ইন্টারনেট আছে ওই জায়গার মধ্যে গেলে আশা করি ইন্টারনেটের প্রবলেমটা হবে না। আচ্ছা, এবার আমরা একটু দেখি। তাহলে আমরা এখন সবাই একটু খাতা কলম নিয়ে বসবো, আমরা কিছু বিষয় লিখবো যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। বিশেষত ধ্বনি বিজ্ঞান থেকে যদি আমাদের প্রশ্ন আসে, এই জায়গা থেকে কিন্তু মাস্ট একটা প্রশ্ন আসে। আপনারা খাতার মধ্যে লিখেন মৌলিক স্বরধ্বনি। সবাই একটু খাতার মধ্যে লিখেন মৌলিক স্বরধ্বনি। তাহলে আমরা মৌলিক স্বরধ্বনি এখানে আমরা লিখেছিলাম স্বর ও, স্বর আ, রস্বই, রস্ব উ, এ, অজফলা, স্বর ও জফলা আকার। আমরা এইভাবে না লিখে আমরা আমাদের মতো করে লিখবো। ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। আচ্ছা, সবাই একটু খাতা কলম নিয়ে একটু কাইন্ডলি বসেন। সবাই একটু লিখেন, টাইটেলের মধ্যে লিখেন যে মৌলিক স্বরধ্বনি। এবং এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য। আপনারা যদি এই বিষয়টা না লিখেন, তাহলে আপনারা পরবর্তীতে ক্লাস শেষ হওয়ার পরে আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন না। সবাই একটু কাইন্ডলি খাতা কলম নিয়ে লিখেন, টাইটেল দেন যে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি। আচ্ছা, আমরা একটু মৌলিক স্বরধ্বনির বর্ণগুলো আমরা একটু লিখি। প্রথম আমরা লিখি রস্ব ই, এরপর আমরা লিখি রস্ব উ, এরপর আমরা লিখি এ, এরপর লিখি আমরা ও, এরপর আমরা লিখি অজফলা আকার, যেটাকে আমরা এ বলি, এটা বিবৃত এ। এরপর আমরা লিখি স্বর ও, সর্বশেষে আমরা যে বর্ণটা লিখবো সেটা হলো স্বর আ। তাহলে আমরা এখানে চিত্রের মধ্যে যে বর্ণগুলা যে ধারাবাহিকতা দেখতে পাচ্ছি সেভাবে আমরা একটু লিখি। প্রথমে আমরা লিখবো রস্ব ই, এরপরে লিখবো রস্ব উ, এরপরে লিখবো এ, এরপরে লিখবো ও, এরপর লিখবো স্বর ও জফলা আকার, এরপর লিখবো স্বর ও, এরপর লিখবো স্বর আ। তাহলে আপনারা এই সিকোয়েন্সে হচ্ছে মৌলিক স্বরধ্বনি গুলো একটু লিখে ফেলেন, এবং লেখা শেষ হলে আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে লিখেছি বা ডান, এটা এই কথাটা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। এই যে আমাদের এখানে চিত্রের মধ্যে আছে, আপনারা এই অনুসারে লিখবেন রস্ব ই, রস্ব উ, তারপর হচ্ছে এ, এরপর হচ্ছে ও, এরপর হচ্ছে অজফলা আকার, এরপর হচ্ছে স্বর ও, এরপর হচ্ছে স্বর আ। আপনারা এই সিকোয়েন্সে মৌলিক স্বরধ্বনি গুলো লিখে ফেলেন। আমাদের পরীক্ষায় কিন্তু মৌলিক স্বরধ্বনি গুলো খুব গুরুত্বপূর্ণ। বিশেষত এনটিআরসি দিয়ে তো অবশ্যই আসবে, বিসিএস এর মধ্যে আসবে। আপনি যদি অন্য কোথাও, অন্য কোনো প্ল্যাটফর্মে, অন্য কোনো জায়গার মধ্যে যদি পরীক্ষা দেন, সেই জায়গার মধ্যেও কিন্তু আমাদের এই মৌলিক ধ্বনিগুলো আসবে। আপনারা আমাদের এই ক্লাসটা, আমাদের বিশেষত যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো শুধু এনটিআরসি এর মাধ্যমে আপনারা উপকৃত হবেন না,
বরঞ্চ আপনারা প্রাইমারি থেকে শুরু করে বিসিএস থেকে শুরু করে অন্যান্য যে প্ল্যাটফর্মগুলোতে আপনারা পরীক্ষা দিবেন, ব্যাংক, সবগুলোতে আশা করি ইনশাল্লাহ এখান থেকে আপনারা উপকৃত হবেন। তো সুতরাং এখান থেকে এই ক্লাসগুলো আপনারা সর্বোচ্চ মনোযোগ সহকারে করবেন, আশা করি আপনারা সফলকাম হবেন। তাহলে সবাইকে একটু লিখেছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানান, আপনারা একটু লিখতে পারছেন কিনা। আমি যেভাবে বলছি যে মৌলিক স্বরধ্বনিগুলা। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা একটু এখন লিখি যে আমাদের আমাদের মৌলিক স্বরধ্বনিগুলোকে 3 প্রকারে ভাগ করা হয়। অর্থাৎ আমাদের যে মৌলিক স্বরধ্বনিগুলো রয়েছে এই মৌলিক স্বরধ্বনিগুলোকে 3 প্রকারে ভাগ করা হয়। এক প্রকারের নাম হলো জীবের উচ্চতা অনুসারে, দ্বিতীয় প্রকারের নাম হলো জীবের অবস্থান অনুসারে, 3 নম্বর হচ্ছে ঠোঁটের উন্মুক্তি অনুসারে। অর্থাৎ বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনিগুলোকে আমরা 3 প্রকারে বিভক্ত করতে পারি। একটা কথা খেয়াল করবেন, যখনই এখানে প্রকারভেদের কথা বলা হবে তখনই হবে 3 প্রকার, আর যখনই বলা বলা হবে মৌলিক স্বরধ্বনি কয়টি তখন হবে 7টি। তাহলে এই দুটা বিষয় কিন্তু একটু খেয়াল রাখতে হবে। একটা হলো মৌলিক স্বরধ্বনি কয় প্রকার, মৌলিক স্বরধ্বনি কয় প্রকারের মধ্যে কিন্তু আপনারা 7 প্রকার দিতে পারবেন না, কারণ মৌলিক স্বরধ্বনি কিন্তু 7 প্রকার না। মৌলিক স্বরধ্বনি হলো 3 প্রকার। একটা হলো জীবের উচ্চতা অনুসারে মৌলিক স্বরধ্বনি, জীবের অবস্থান অনুসারে মৌলিক স্বরধ্বনি, এবং ঠোঁটের উন্মুক্তি অনুসারে মৌলিক স্বরধ্বনি। আর যদি বলা হয় মৌলিক স্বরধ্বনি কয়টি তখন হবে 7টি। তাহলে আমরা একটু দেখি যে জীবের উচ্চতা অনুসারে এই মৌলিক স্বরধ্বনিগুলোকে 4 প্রকারে বিভক্ত করা হয়। আপনারা এই চিত্রের মধ্যে দেখলে মোটামুটি বুঝতে পারবেন। এখানে দেখেন যে জীবের উচ্চতা অনুসারে আমাদের মৌলিক স্বরধ্বনিগুলোকে 4 প্রকারে বিভক্ত করা যায়। একটা হলো উচ্চ, একটা হলো উচ্চ মধ্য, একটা হলো নিম্ন মধ্য, এবং সর্বশেষ হলো নিম্ন। আপনারা যদি সিকোয়েন্স মনে রাখতে পারেন তাহলে আমাদের এই 4টা কিন্তু আমাদের মনে রাখা সুবিধা হয়। আমরা মনে রাখতে পারি না, বা আমাদের অনেকের মধ্যে মাথার মধ্যে থাকে না, কারণ আমরা আপনারা যদি এটা মুখস্থ করেন আপনারা কিন্তু এটা বড় বুঝে যাবেন। আমাদের হয়তো আমরা মুখস্থ করবো না, আমরা একটু বুঝে করবো, বুঝে করলে আশা করি কখনো। তাহলে প্রথমে আমাদের যে জিনিসটা মুখস্থ রাখতে হবে সেটা হলো আমাদের মৌলিক স্বরধ্বনিগুলোর সিকোয়েন্স অনুযায়ী আমাদের মনে 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 রাখতে হবে। প্রথমে হলো রস্বই, রস্বউ, এ, ও, তারপর হচ্ছে অজফলা আকার স্বর ও, এবং সর্বশেষ বর্ণ হচ্ছে স্বর আ। আমরা এইভাবে প্রথমে একটু চেষ্টা করবো এইভাবে বর্ণগুলো মনে রাখতে। যদি আমরা এই ধ্বনিগুলো এভাবে যদি মনে রাখতে পারি তখন আমাদের মনে রাখা খুব সহজ হবে। তাহলে আমরা একটু দেখি যে আমাদের জীবের উচ্চতা অনুযায়ী আমাদের মৌলিক স্বরধ্বনিগুলোকে আমরা 4 প্রকারে বিভক্ত করতে পারছি। একটা হলো উচ্চ, একটা হলো উচ্চ মধ্য, একটা হলো নিম্ন মধ্য, এরপর হচ্ছে নিম্ন। তাহলে উচ্চের মধ্যে আমরা দেখি উচ্চের মধ্যে আমাদের দুইটা ধ্বনি রয়েছে, একটা হলো হ্রস্ব ই, একটা হলো হ্রস্ব উ। আবার বলছি উচ্চের মধ্যে আমাদের দুইটা ধ্বনি রয়েছে, একটা হলো হ্রস্ব ই, একটা হলো আমাদের হ্রস্ব উ। এরপর হচ্ছে আমাদের উচ্চ মধ্যের মধ্যে দুই প্রকার উচ্চ মধ্যের ধ্বনিগুলো হচ্ছে দুইটা, একটা হলো এ, একটা হলো উ। এরপর আমাদের নিম্ন মধ্যের মধ্যে ধ্বনি আছে দুইটা, একটা হলো অর্ধফলা আকার, একটা হলো স্বর ও, এবং আমাদের নিম্ন ধ্বনি আছে একটা, সেটা হলো স্বর আ। আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে নিচের কোনটি নিম্ন স্বরধ্বনি, বা নিচের কোনটি উচ্চ স্বরধ্বনি, নিচের কোনটি উচ্চ মধ্য মৌলিক স্বরধ্বনি, এভাবে কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে। তাহলে আপনারা এগুলো মনে রাখবেন কিভাবে, এগুলো মনে রাখবেন হচ্ছে যে আপনারা এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। আমাদের মূল হচ্ছে আমি যে জিনিসটা আপনাদের লিখাইছি ওই সিকোয়েন্সটা হচ্ছে যে মূল বিষয়। আপনারা যদি ওই সিকোয়েন্সটা একটু কষ্ট করে মনে রাখতে পারেন তাহলে বাকিগুলো কিন্তু আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে। এরপর আমরা একটু দেখি যে জীবের অবস্থান অনুসারে আমাদের মৌলিক স্বরধ্বনিগুলো হচ্ছে 3 প্রকার। একটা হলো জীব কখনো সম্মুখ হলো সামনের দিকে থাকবে, আবার জীব মাঝখানে থাকবে, আবার জীব অনেক সময় পশ্চাৎ মানে হচ্ছে পিছনের দিকে থাকবে। তাহলে জীবের অবস্থান অনুযায়ী আমাদের সম্মুখ স্বরধ্বনি রয়েছে 3টা। এই 3টা কিন্তু সম্মুখ স্বরধ্বনি। একটা হলো হ্রস্ব ই, একটা হলো এ, একটা হলো অজফলা আকার যেটাকে আমরা এ বলি। আবার মধ্য স্বরধ্বনি রয়েছে শুধু একটা, সেটা হলো স্বর আ। তাহলে মধ্য স্বরধ্বনি হচ্ছে কয়টা, জীবন অবস্থান অনুসারে মধ্য স্বরধ্বনি হচ্ছে এদের কিন্তু পরীক্ষা আমাদের প্রায় সময় পরীক্ষার মধ্যে এই ধ্বনিটা প্রায় সময় আসে। তাহলে জীবের অবস্থান অনুসারে আমাদের মধ্য স্বরধ্বনি হচ্ছে যে একটা, সেটা হলো স্বর আ, এবং পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে যে 3টা। তাহলে আমরা 7টার মধ্যে একটা হচ্ছে আমাদের মধ্য, আর 3টা হলো সম্মুখ, আর 3টা হলো পশ্চাৎ স্বরধ্বনি। তাহলে সেটা হচ্ছে হ্রস্ব উ, ও, এবং ও, স্বর ও। এরপর আমরা একটু দেখি যে ঠোঁটের উন্মুক্তি শব্দের অর্থ হলো ঠোঁট কতটুকু সম্প্রসারিত হবে, কতটুকু সংকুচন বা প্রসারণ হবে, তার উপর ভিত্তি করে আমাদের এই ধ্বনিগুলোকে আমরা 4 ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো সংবৃত, একটা হলো অর্ধ সংবৃত, একটা হলো অর্ধ বিবৃত, একটা হলো বিবৃত। তাহলে সংবৃত মানে হচ্ছে
এই যে ঠোঁট কতটুকু আমরা প্রসারণ করব, আর অর্ধ সংবৃত মানে হচ্ছে অর্ধ প্রসারিত হবে, অর্ধ বিবৃত মানে হচ্ছে অর্ধ সংকুচন হবে, আর বিবৃত মানে হচ্ছে যে সম্পূর্ণভাবে সংকুচন হয়ে যাবে। তাহলে ঠোঁটের উন্মুক্তি অনুসারে আমরা এই ধ্বনিগুলোকে 4 ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত এবং বিবৃত। তাহলে সংবৃত ধ্বনির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হ্রস্ব ই এবং হ্রস্ব উ। অর্ধ সংবৃতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ ও। অর্ধ বিবৃতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একইভাবে অ জফলা আকার এবং স্বর ও, এবং বিবৃত ধ্বনির মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্বরা। তাহলে এখন আপনাদের যদি প্রশ্ন করা হয় নিচের কোনটি উচ্চ সম্মুখ সংবৃত স্বরধ্বনি, উচ্চ উচ্চ সম্মুখ সংবৃত স্বরধ্বনি, তাহলে আমাদের উচ্চ সম্মুখ সংবৃত স্বরধ্বনি হবে রস্যই। এটা কিন্তু পশ্চাৎ স্বরধ্বনি। তাহলে এই ক্ষেত্রে আমাদের শুরুর দিকে আমি যে কথাটা বললাম এই জিনিসটা আপনাদের মনে রাখার বা মুখস্থ রাখার একমাত্র উপায় হলো আমরা এই বর্ণগুলাকে আমি যেভাবে আপনাদের লিখাইছিলাম ওইভাবে আপনারা ধারাবাহিকভাবে মনে রাখবেন। তাহলে আমরা একটু সিনপসিস করি, সেটা হলো আমাদের মৌলিক স্বরধ্বনি রয়েছে 7টি। মৌলিক স্বরধ্বনিগুলো আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো জীবের উচ্চতা, একটা হলো জীবের অবস্থান, আর একটা হলো ঠোঁটের উন্মুক্তি। এখন এই নামগুলো আপনারা কিভাবে মনে রাখবেন? আপনারা দেখেন জীবের আপনারা দেখেন যে জীবের উচ্চতা, আমরা জানি উচ্চতা সবসময় কি হয়, হাইট সবসময় উপর নিচে হয়, অর্থাৎ কারো উচ্চতা বেশি হয় কারো উচ্চতা নিচু হয়। তাহলে আমরা এইভাবে টেকনিক দিয়ে মনে রাখতে পারি যে উচ্চতা মানে হচ্ছে যে কেউ উচ্চ হবে, উচ্চ মধ্য হবে, নিম্ন মধ্য হবে এবং নিম্ন হবে। আর অবস্থান মানে হচ্ছে আমরা পজিশন কে কোথায় বসি, কেউ সামনের দিকে বসি, কেউ মাঝখানে বসি, কেউ পশ্চাতে বসি, এটাকে বলা হয় অবস্থান। আর ঠোঁটের উন্মুক্তি মানে হচ্ছে ঠোঁট কতটুকু সংকুচন হবে আর কতটুকু প্রসারিত হবে, এটার উপর ভিত্তি করে আমাদের এই ধ্বনিগুলোকে বিভক্ত করা হয়েছে। তো আপনারা এই বিষয়টা একটু বুঝতে পারছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানান, কারণ এখান থেকে কিন্তু আপনারা একটা প্রশ্ন মাস্ট পরীক্ষার মধ্যে পাবেন। এই অংশ থেকে একটা মাস্ট প্রশ্ন পরীক্ষার মধ্যে আসবে। মাঝে মাঝে আপনারা একটু রেসপন্স করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা মোটামুটি ক্লাসটা মনোযোগ সহকারে শুনতেছেন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমরা একটু দেখি যে আমাদের স্বরবর্ণের এছাড়াও আরো কিছু প্রকারভেদ রয়েছে, যেটা আমরা দেখি যে উচ্চারণের পার্থক্য অনুসারে আমরা স্বরবর্ণগুলোকে, এতক্ষণ আমরা পড়লাম যে স্বরধ্বনি, এবার আমরা একটু দেখি স্বরবর্ণ। তাহলে আমাদের এই স্বরবর্ণগুলোকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো হ্রস্ব স্বর, একটা হলো দীর্ঘ স্বর। তাহলে হ্রস্ব স্বর মানে যে স্বরগুলো উচ্চারণ করতে আমাদের খুব অল্প সময় লাগে, সেই স্বরগুলোকে বলা হয় হ্রস্ব স্বর। আমরা জানি আমাদের এখানে 4টা হ্রস্ব স্বর রয়েছে। এই 4টা হ্রস্ব স্বর, সেটা হলো স্বর ও, হ্রস্ব ই, হ্রস্ব উ এবং একটা হলো ওই। স্বর ও, হ্রস্ব ই, হ্রস্ব উ এবং একটা হলো কি, ওই। এছাড়াও রয়েছে আমাদের দীর্ঘস্বর। দীর্ঘস্বরগুলোর মধ্যে রয়েছে স্বর আর, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, উ, ও। এই স্বরগুলোকে বলা হয় দীর্ঘস্বর। এরপর রয়েছে আমাদের মৌলিক স্বর এবং যৌগিক স্বর। আমাদের মৌলিক স্বরের মধ্যে রয়েছে যে স্বরগুলোকে আমরা বিশ্লেষণ করতে পারি না, এই মৌলিক স্বর থেকে মূলত আমাদের মৌলিক স্বরধ্বনিগুলো আগমন ঘটেছে। তাহলে আমাদের মৌলিক স্বর আমরা একটু আগে পড়েছি। এখন আমরা একটু দেখি যৌগিক স্বর। আমাদের কতগুলো যৌগিক স্বরবর্ণ রয়েছে, যে স্বরবর্ণগুলোর মধ্যে আমরা দেখি 2টি স্বরধ্বনি বা 2টি স্বরবর্ণ একসাথে উচ্চারিত হয়, সেই বর্ণগুলোকে সাধারণত যৌগিক স্বর হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে যৌগিক মানে মনে রাখবেন, যৌগিক মানে হচ্ছে যে 2টা স্বর। যৌগিক স্বর মানে হচ্ছে যে যেখানে 2টা স্বর থাকবে। যেমন ওই শব্দটার মধ্যে আমরা দেখি, ওই শব্দটার মধ্যে আমাদের হচ্ছে স্বর ও এবং হ্রস্ব ই, এই 2টা স্বর মিলে সমন্বিতভাবে আমাদের ওই বর্ণটা উচ্চারিত হচ্ছে। একইভাবে ও মধ্যে আমরা একটু দেখি যে স্বর ও এবং হ্রস্ব উ, এই 2টা বর্ণ মিলে আমাদের ও উচ্চারিত হচ্ছে। তাহলে এগুলো যদি আমরা শুদ্ধভাবে যদি উচ্চারণ করাটা শিখি, তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে এখানে আমাদের 2টা ধ্বনি বিদ্যমান। এবং এই বিষয়টা কিন্তু আমি এখানে যে বিষয়টা বলছি, এই বিষয়টা কিন্তু আপনারা খুব ভালো করে মনে রাখবেন। আমাদের পরবর্তীতে প্রত্যয় এবং সমাসের মধ্যে কিন্তু এই 2টা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যয় এবং সমাসের মধ্যে কিন্তু আমাদের এই 2টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। এই 2টা বিষয় বারবার কিন্তু ওই জায়গার মধ্যে আসবে। তখন আমি আপনাদেরকে আবার একটু এই বিষয়টা একটু স্মরণ করে দিব। তাহলে আপনারা এই 2টা বর্ণ কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল, এই 2টা বর্ণের গঠনটা আপনারা একটু মনে রাখবেন। এটা হলো ওই, আর এটা হলো ও। এরপর আমরা একটু দেখি আমাদের অর্থ কি। জানেন যে আমাদের বাংলা ব্যাকরণে 2টা অংশ রয়েছে, একটা হলো পুরাতন ব্যাকরণ, একটা হলো নতুন ব্যাকরণ। তাহলে আমাদের এখন সমন্বিতভাবে কিন্তু নতুন এবং পুরাতন ব্যাকরণ 2টা অংশ থেকে কিন্তু
সুতরাং আমরা হচ্ছে আমাদের ক্লাসের মধ্যে দুইটা ব্যাকরণ সমন্বিত ভাবে কিন্তু আমরা ক্লাসে উপস্থাপন করেছি। সুতরাং আপনারা এটা বিশ্লেষণ করতে এই লেকচারটা শুরু করতে পারেন। এরপর আমরা একটু দেখি অর্ধ স্বরধ্বনি। তাহলে আমরা এখানে পড়েছিলাম যে হ্রস্ব স্বর এবং দীর্ঘ স্বর। হ্রস্ব স্বর ছিল 4টি, দীর্ঘ স্বর হচ্ছে বাকি 7টা। আর আমরা অর্ধ স্বরধ্বনি দেখি আমাদের বাংলা ভাষায় 4টা অর্ধ স্বরধ্বনি রয়েছে। তাহলে অর্ধ স্বরধ্বনি মানে হচ্ছে যে স্বরধ্বনিগুলো সম্পূর্ণভাবে উচ্চারিত না হয়ে অর্ধেক উচ্চারিত হয়, অর্থাৎ বাক্যের মধ্যে বা শব্দের মধ্যে অর্ধেক উচ্চারিত হয়, সেই স্বরধ্বনিগুলোকে বলা হয় অর্ধ স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনিগুলো হচ্ছে 4টি। একটা হলো রস্য ই, একটা হলো রস্য উ, একটা হলো এ, একটা হলো ও। অর্থাৎ এই 4টা স্বরধ্বনি হচ্ছে যে বাক্য বা শব্দের মধ্যে অর্ধেক উচ্চারিত হয়, এবং এগুলো হচ্ছে কোনোভাবে দীর্ঘভাবে উচ্চারিত করা যায় না। আমাদেরকে এগুলো অর্ধেক উচ্চারণ করে কিন্তু এই স্বরধ্বনিগুলো উচ্চারিত করা হয় বলে এই স্বরধ্বনিগুলোকে অর্ধ স্বরধ্বনিগুলো অর্ধ স্বরধ্বনি হিসেবে আখ্যায়িত করা হয়। এর বাইরে রয়েছে কেউ কিছু বলবেন? আচ্ছা, তাহলে এখানে দেখেন যে লাউ শব্দটা দেখেন, আমাদের এগুলো কিন্তু পরীক্ষায় আসে যে লাউ শব্দটার মধ্যে কিন্তু দুইটি স্বরধ্বনি রয়েছে। অর্থাৎ লাউ এর মধ্যে এই যে স্বর আ এবং রস্য উ, এই যে দুইটা স্বরধ্বনি রয়েছে, আর এটা হলো ব্যঞ্জন ধ্বনি। তাহলে দুইটা স্বরধ্বনির মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা স্বরধ্বনি হচ্ছে স্বর আ, আর একটা স্বরধ্বনি হচ্ছে যে রস্য উ। তাহলে লাউ শব্দটার মধ্যে আমরা দেখি আ শব্দটা হচ্ছে একটু দীর্ঘ উচ্চারিত হচ্ছে, আ শব্দটা হচ্ছে একটা দীর্ঘ উচ্চারিত হচ্ছে, কিন্তু আপনার রস্য উ শব্দটা হচ্ছে যে অল্প উচ্চারিত হচ্ছে। অর্থাৎ রস্য এর উচ্চারণের হারটা হচ্ছে খুব সংক্ষিপ্ত, এই কারণে রস্য উটা হলো অর্ধ স্বরধ্বনির উদাহরণ। এটা কিন্তু আমাদের পরীক্ষা, ব্যাংক, এনটিআরসি সহ বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু এই প্রশ্নটা আসে। এই জিনিসটা কিন্তু আমরা অনেকে বুঝি না। এখানে আবার বলছি সেটা হলো লাউ শব্দের মধ্যে আমাদের দুইটা স্বরধ্বনি রয়েছে। লটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, তাহলে ল হিসেবে। তাহলে দুইটা স্বরধ্বনি কিন্তু আমরা টা, একটা হলো রস্য। তাহলে লাউ শব্দ যদি উচ্চারণ করি তাহলে লাউ, লাউর মধ্যে আমরা দেখি যে স্বর আর উচ্চারণটা সবচেয়ে দীর্ঘ সময় হচ্ছে, এবং রস্য এর উচ্চারণটা হচ্ছে খুব অল্প সময় ধরে হচ্ছে, এই কারণে রস্যটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি, আর আটা হচ্ছে যে দীর্ঘ স্বরধ্বনি, বা আটা হচ্ছে একটা পূর্ণ স্বরধ্বনি। এটা একটু খেয়াল রাখতে হবে, এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকে এই জিনিসটা বুঝি না। পরীক্ষার মধ্যে আমরা প্রশ্ন আসলে আমরা কিন্তু অনেকে এটা মুখস্থ করে ফেলি, বা ভাগ্য ভালো থাকলে আমরা আন্দাজে উত্তর করে দিই, কিন্তু এই জিনিসটা আমরা বুঝি না। তাহলে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তাহলে এরপর আমরা একটু দেখি, তাহলে এই যে অর্ধ স্বরধ্বনি এবং পূর্ণ স্বরধ্বনি, এই দুইটা স্বরধ্বনি যখন একসাথে বসে তখন যে স্বরধ্বনিটা উচ্চারিত হয় সেই স্বরধ্বনিগুলোকে ধী স্বরধ্বনি, এই স্বরধ্বনিগুলোকে কি বলা হয়? ধী স্বরধ্বনি। এবং পুরাতন বাংলা ব্যাকরণে এই স্বরধ্বনিগুলোকে যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি হিসেবে আখ্যায়িত করা হয়। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আমাদের আধুনিক বা নবম আমাদের নতুন ব্যাকরণের মধ্যে এই ধ্বনিগুলোর নাম দেওয়া হচ্ছে ধী স্বরধ্বনি, আর পুরাতন ব্যাকরণ বইয়ে এই স্বরধ্বনিগুলোর নাম দেওয়া হচ্ছে যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি। তাহলে যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি হলো 25টা, ধী স্বরধ্বনি হলো 25টা। অর্থাৎ আমরা সমগ্র বাংলা ব্যাকরণের মধ্যে আমাদের যে ধ্বনিগুলো রয়েছে, অর্ধ স্বরধ্বনি 4টা, এই অর্ধ 4টা স্বরধ্বনি দিয়ে আমরা সর্বমোট 25টার মতো দ্বি স্বরধ্বনি বানাতে পারি। বিষয়টা আপনারা বুঝতে পারছেন? আমাদের কিন্তু এই জায়গাগুলা, আমরা যারা বই থেকে পড়ি এই জায়গাগুলা কিন্তু আমাদের কনফিউশন সৃষ্টি হয়ে যায়, আমরা বুঝি না। তাহলে আশা করি আজকের পর থেকে আর কখনো কনফিউশন হবে না। যদি বলা হয় যৌগিক স্বর কয়টি বা যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি কিন্তু হচ্ছে 2টা। খেয়াল করবেন যৌগিক স্বরধ্বনি হচ্ছে 2টা, কিন্তু যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি, যেটার অন্য নাম হচ্ছে আধুনিক ব্যাকরণে বলা হচ্ছে দ্বি স্বরধ্বনি, এই যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি হলো 25টা। এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা একটু দেখি, আশা করি দ্বি স্বরধ্বনি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে একটা পূর্ণ স্বরধ্বনি আর একটা অর্ধ স্বরধ্বনি মিলে যখন একটা পরিপূর্ণভাবে স্বরধ্বনি উচ্চারিত হয় সেই স্বরধ্বনিগুলোকে দ্বি স্বরধ্বনি হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে এখানে আমাদের কিছু উদাহরণ দেওয়া আছে। যেমন আমরা দেখি আই, যেমন তাই, নাই, খাই, যাই, তারপর উই, কই, দই, কেউ, ঘেউ, নয়, তারপর হচ্ছে যাও, দাও, এই সবগুলো হচ্ছে দ্বি স্বরধ্বনির উদাহরণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর আমরা একটু দেখি আমাদের ব্যঞ্জন ধ্বনি। আমাদের ব্যঞ্জন ধ্বনির ব্যঞ্জন যে ধ্বনিগুলো রয়েছে, আমরা জানি আমাদের ব্যঞ্জন ধ্বনির মধ্যে 30টার মতো মৌলিক ধ্বনি রয়েছে। টোটাল 39 বর্ণের মধ্যে 30টা মৌলিক ধ্বনি রয়েছে। তাহলে এখানে আমাদের ব্যঞ্জন ধ্বনিগুলোকে আমরা উচ্চারণের স্থান অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে আমরা 7 প্রকারে বিভক্ত করতে পারি। প্রথম হচ্ছে কণ্ঠ, কণ্ঠনালীয়, তালব্য, মূর্ধ, দন্ত, দন্তমূলীয়, এই 7টা প্রকার হচ্ছে উচ্চারণের স্থান অনুসারে আমরা
ব্যঞ্জন বর্ণগুলোকে 7 প্রকারে বিভক্ত করতে হবে। লিখে রাখতে হবে 7 প্রকারে বিভক্ত। এবং এখানে হচ্ছে 30টা মৌলিক যে ধ্বনিগুলো, এই 30টা মৌলিক ব্যঞ্জন ধ্বনিগুলো নিয়ে মূলত আমাদের এই প্রকারভেদ করা হয়েছে। তার মানে এখানে আমাদের কিন্তু 39টি যে বর্ণগুলো রয়েছে, এই 39টি বর্ণের মধ্যে 9টি বর্ণ কিন্তু আমাদের এই প্রকারভেদের মধ্যে আসছে না। এগুলো হচ্ছে আলাদা প্রকারভেদের মধ্যে যাচ্ছে। তাহলে এগুলো এই জিনিসটার নাম হলো উচ্চারণের স্থান অনুসারে বাংলা ব্যঞ্জনধ্বনি হলো কয় প্রকার, উচ্চারণের স্থান অনুসারে বাংলা ব্যঞ্জনধ্বনি হলো 7 প্রকার। এটা লিখে রাখবেন। 7 প্রকারের নাম হলো কণ্ঠ, কণ্ঠনালীয়, তালব্য, মূর্ধ, দন্ত, দন্তমূলীয়, উচ্চ। এছাড়া আমাদের রয়েছে স্পষ্ট ব্যঞ্জন। স্পষ্ট ব্যঞ্জনে আমরা একটু পরে আলোচনা করি। প্রথমে আমরা কি দেখি আমাদের প্রকারভেদ। তাহলে আমরা একটু দেখি যে কণ্ঠনালীয় আমরা জানি ক, খ, গ, ঘ, ও, এই 5টা ধ্বনিকে বলা হয় কণ্ঠ ধ্বনি। এই ধ্বনিগুলোর নাম হচ্ছে কণ্ঠ ধ্বনি। এরপর আমরা একটু দেখি কণ্ঠনালীয় ধ্বনি। তাহলে আমাদের যে হ, এই হটা হচ্ছে আমাদের কণ্ঠনালীয়। অর্থাৎ হচ্ছে আমাদের কণ্ঠ যে নালীয় শব্দটা হচ্ছে মূল অংশ থেকে, অর্থাৎ কণ্ঠের যে মূল অংশ, যেটাকে এই মূল অংশ থেকে উৎপন্ন হয় বলে এটার নাম হলো কণ্ঠনালীয় ধ্বনি। এবার আমরা একটু দেখি যে তালব্য। আমরা জানি চ, ছ, বর্গীয় জ, ঝ। এটা হচ্ছে আপনাদেরকে আমাদের বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলো যে সিরিয়াস অনুসারে ভাগ করা রয়েছে, সে ভাগ অনুসারে ভাগ করা সুবিধা হয়। আমাদের বইগুলো কিন্তু এগুলো উল্টো করে দেওয়া আছে। প্রথমে ব্যঞ্জন, এগুলো দন্ত, এরপর মূর্ধন্য, তালব্য, কণ্ঠ এইভাবে দেওয়া আছে। আমরা হচ্ছে আমাদের বোঝার সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে আমরা সিকোয়েন্স অনুসারে এই ধ্বনিগুলোকে আমরা প্রকারভেদ বা ব্যাখ্যা করেছি। তাহলে আপনারা দেখেন আমাদের বাংলা বর্ণমালার মধ্যে বাংলা ব্যঞ্জন বর্ণমালা বা ব্যঞ্জন ধ্বনির মধ্যে প্রথমে যে ধ্বনিগুলো আসছে সেটা হলো ক, খ, গ, ঘ, ঙ। তাহলে এই ধ্বনিগুলোর নাম হলো কণ্ঠ ধ্বনি। এরপর রয়েছে কণ্ঠনালীয় ধ্বনি। কণ্ঠনালীয় ধ্বনি হচ্ছে একটি, সেটা হলো হ। সাউন্ড। হ্যালো, এখন কি বোঝা যাচ্ছে? মুরাদ ভাই, মুরাদ ভাই কি আছেন? হ্যাঁ ভাই, ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, আপনি একটু ডিভাইসের কাছ থেকে বলেন। ওকে, তারপরও সবাই যেন আরো বেটার শুনতে পায়, একটু ডিভাইসের কাছ থেকে বলতে পারেন। আচ্ছা আচ্ছা। জি, ক্লিয়ার আচ্ছা আছে, আপনি কন্টিনিউ করেন। জি। আচ্ছা, ঠিক আছে। না, আমি কোনো স্পিকার ইউজ করতেছি না। আচ্ছা, আমি ডিভাইসের কাছাকাছি যাচ্ছি, কোনো স্পিকার ইউজ করতেছি না। এখন কি বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, একদম ফাইন। জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপর আমরা একটু দেখি আমাদের পরবর্তী যে বর্ণগুলো, সেটা হলো ট, ছ, বর্গীয় জ, ঝ। তাহলে এই বর্ণগুলোর নাম হলো তালব্য বর্ণ। তাহলে আপনারা এই সিকোয়েন্স অনুসারে যদি মনে রাখতে পারেন, তাহলে আপনাদের আশা করি কখনো ভুল হবে না। তাহলে আমরা আবার একটু বলি যে আমাদের উচ্চারণের স্থান অনুসারে আমাদের বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলো হচ্ছে 7 প্রকার। তার মধ্যে প্রথম যে ব্যঞ্জন ধ্বনি সেটা হলো কণ্ঠ, এরপর হচ্ছে কণ্ঠনালীয়, এরপর হলো তালব্য। এখন আপনি দেখেন আমরা তালব্য এই আসবে না, আসবে তালব্য বর্ণটা। যেমন রাখবেন তালব্য বর্ণটা হচ্ছে তালব্য শব্দের মাধ্যমে যেহেতু শুরু হচ্ছে, এই কারণে এই বর্ণটা হচ্ছে তালব্য বর্ণ। এরপর আমরা একটু দেখি যে মূর্ধন্য, মূর্ধন্য বর্ণের ট, ঠ, ড, ঢ। তাহলে এর সাথে সমন্বয় হচ্ছে ড বিন্দু র এবং ঢ বিন্দু র। এই কারণে এটা হলো বর্ণের অন্তর্গত। এটা একটু খেয়াল করবেন। যেহেতু ড আছে, ড বিন্দু র এর সামঞ্জস্য রয়েছে, এই কারণে এই দুইটা বর্ণ হচ্ছে আমাদের মূর্ধন্য বর্ণের অন্তর্ভুক্ত। তারপর আমরা একটু দেখি দ্বন্দ্ব। আমরা দেখি ত, হ, দ, ধ। এখানে একটু খেয়াল রাখবেন, দন্ত এবং দন্তমূলীয় এই দুই বর্ণের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তাহলে দ্বন্দ্ব বর্ণ হচ্ছে ত, থ, দ, ধ। কিন্তু দন্তন্য কিন্তু দন্তমূলীয় বর্ণ। আমরা এটা দিয়ে রাখি আমাদের। তাহলে এটা একটু স্মরণ রাখছি, আপনারা লিখবেন। তাহলে দন্তমূলীয় আর দন্তবর্ণের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। দন্তবর্ণ হচ্ছে 4টা, সেটা হলো ত, থ, দ, ধ। কিন্তু দন্তমূলীয় বর্ণ দন্তন্য, ল এবং দন্তস্ব, এটা হচ্ছে দন্তমূলীয় বর্ণ। এবং আপনারা এই অংশটা একটু মনে রাখবেন পরীক্ষার জন্য। কারণ পরীক্ষার মধ্যে কিন্তু এই অংশটা থেকে তাহলে দন্ত এবং দন্তমূলীয় বর্ণের মধ্যে কিন্তু আমাদের পার্থক্য রয়েছে, এটা একটু খেয়াল করবেন। দন্তমূলীয় বর্ণ হলো 4টি, আবার বলছি, সেটা হলো দন্তন্য, ব বিন্দু র,
ল এবং দন্তস্ব, এই চারটা হলো দন্তমূলীয় বর্ণ। ক, গ, ঘ, ম। তাহলে আপনারা এই চারটা একটু খেয়াল করবেন। আমরা এই চার্টের মধ্যে একটু পর আবার আসবো, এরপর আমি একটু পরের মধ্যে যাই। এরপর রয়েছে আমাদের স্পর্শ ব্যঞ্জন। মনে রাখবেন, যদি স্পর্শ বর্ণ বলা হয়, স্পর্শ বর্ণ হচ্ছে 25টা, কিন্তু স্পর্শ ব্যঞ্জন হচ্ছে 20টা। খেয়াল করবেন, কারণ স্পর্শ ব্যঞ্জনের মধ্যে আমাদের নাসিক্য যে ব্যঞ্জনগুলো রয়েছে, নাসিক্য ব্যঞ্জন বর্ণ, সেই নাসিক্য ব্যঞ্জন বর্ণগুলো কিন্তু স্পর্শ ব্যঞ্জন থেকে বাদ যায়। যদি স্পর্শ বর্ণ বলা হয়, স্পর্শ বর্ণ কিন্তু 25টা, অর্থাৎ নাসিক্য ব্যঞ্জন অন্যান্য স্থানে আমাদের এই নাসিক্য বর্ণগুলো কিন্তু আছে। এখন আমরা একটু দেখি যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের কনফিউশন সৃষ্টি হয়, সেটা হলো একটা হলো নাসিক্য ব্যঞ্জন ধ্বনি, আর একটা হলো নাসিক্য ব্যঞ্জন বর্ণ। তাহলে আপনারা এবার একটু সবাই একটু খাতা বের করেন, খাতা বের করে একটু লিখেন, এই বিষয়টা একটু লিখেন। সবাই লিখেন, দুইটা টপিকস লিখেন। একটা হলো নাসিক্য ব্যঞ্জন, একটা লিখবেন নাসিক্য ব্যঞ্জন বর্ণ, আর একটা লিখবেন নাসিক্য ব্যঞ্জন ধ্বনি। সবাই একটু কষ্ট করে লিখেন এই বিষয়টা। নাসিক্য ব্যঞ্জন বর্ণ, প্রথমে লিখবেন নাসিক্য ব্যঞ্জন বর্ণ, এরপর লিখবেন নাসিক্য ব্যঞ্জন ধ্বনি। লেখা শেষ হলে আমাকে একটু জানাবেন। যে বিষয়গুলো আমি আপনাদেরকে লিখতে বলছি, আপনারা সেই বিষয়গুলো একটু কাইন্ডলি লিখে ফেলবেন। কারণ আমি পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি মোটামুটি জানি যে স্টুডেন্টরা কোন জায়গার মধ্যে কনফিউশন হবে এবং কোন জায়গার মধ্যে তারা পরীক্ষার মধ্যে ভুল করবে। সুতরাং যে বিষয়গুলো আপনাদের একটু লিখতে বলবো, একটু কাইন্ডলি কষ্ট করে আপনারা সেই বিষয়গুলো একটু লিখে ফেলবেন। আর লেখা শেষ হলে আমাকে একটু কাইন্ডলি জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। আমি আপনাদেরকে যে বিষয়গুলো লিখে দিব এবং লেকচার শিট ক্লাস শেষ করার পরে আপনারা যখন এটা পড়বেন দেখবেন, আপনারা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ তখন আপনাদের জন্য বিষয়টা খুব সহজ হয়ে যাবে, আমি আপনাদেরকে বলতে পারি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। তাহলে যদি বলা হয়, এখন আপনারা যারা লিখেছেন আপনারা আমাকে একটু কাইন্ডলি আনসার দিবেন। যদি আমি বলি যে নাসিক্য ব্যঞ্জন বর্ণ কয়টি, তাহলে উত্তর কয়টা হবে বলেন তো? নাসিক্য ব্যঞ্জন বর্ণ কয়টি এবং নাসিক্য ব্যঞ্জন ধ্বনি কয়টি? তাহলে উত্তর কি হবে আমাকে একটু কাইন্ডলি জানান। নাসিক্য ব্যঞ্জন বর্ণ, প্রথমে আমরা আমাকে বলেন যে নাসিক্য ব্যঞ্জন বর্ণ কয়টি। সবাই একটু কাইন্ডলি রেসপন্স করেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ক্লাসে আছেন কিনা। প্রথম প্রশ্নটা হলো নাসিক্য ব্যঞ্জন বর্ণ, নাসিক্য ব্যঞ্জন বর্ণ। আমি এই জিনিসটা কিন্তু পিডিএফ এর মধ্যে জিনিসটা কিন্তু ইচ্ছাকৃতভাবে লিখে নাই, যাতে সবাই একটু ক্লাস করে। আচ্ছা, আপনারা যারা রেসপন্স করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে বিষয়টা হলো, বিষয়টা একটু বুঝতে হবে। যদি আপনাদেরকে বলা হয় নাসিক্য ব্যঞ্জন বর্ণ, ভালো করে খেয়াল করেন। আমি শুরুতে বললাম আমাদের বাংলা ব্যঞ্জন বর্ণের মধ্যে বর্ণ রয়েছে 39টা, কিন্তু ধ্বনি রয়েছে 30টা। এটা একটু খেয়াল করতে হবে। বর্ণ হলো 39টা আর ধ্বনি হলো 30টা। যখনই বর্ণ বলা হবে তখনই মনে রাখবেন বর্ণ হলো বেশি, বর্ণ হবে 5টি। তাহলে যদি প্রশ্ন করা হয় নাসিক্য ব্যঞ্জন বর্ণ কয়টি, উত্তর হবে নাসিক্য ব্যঞ্জন বর্ণ হলো 5টি। সেটা কি? উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য এবং ম। ও, ইয়, মূর্ধন্য, এই যে আমরা এখানে যে স্পর্শ বর্ণ যে বলেছিলাম, অর্থাৎ আমাদের স্পর্শ বর্ণ ছিল কয়টি? 25টি। স্পর্শ বর্ণ থেকে স্পৃষ্ট ব্যঞ্জন হচ্ছে 20টি। তার মধ্যে আমাদের 5টি বর্ণ কিন্তু বাদ দিয়েছে। একটা হলো উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য এবং ম। এই 5টা বর্ণকে বলা হয় নাসিক্য ব্যঞ্জন বর্ণ, নাসিক্য ব্যঞ্জন বর্ণ। কিন্তু যদি প্রশ্ন করা হয় নাসিক্য ব্যঞ্জন ধ্বনি কয়টি, তাহলে আমরা শুরুতে বলেছিলাম আমাদের ব্যঞ্জন ধ্বনি হলো 30টি। তাহলে যেহেতু বর্ণ 5টি, ধ্বনি 30, আমাদের বর্ণ যেহেতু 5টি, নাসিক্য ব্যঞ্জন বর্ণ 5টি, সুতরাং নাসিক্য ব্যঞ্জন ধ্বনি হবে 3টি। এটা হলো ও, দন্তন্য এবং ম। এই বিষয়টা একটু খেয়াল করবেন। এই তিনটা হলো আমাদের নাসিক্য ব্যঞ্জন ধ্বনি, যেটাকে আমরা মৌলিক ধ্বনি হিসেবে আখ্যায়িত করতে পারি। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের নাসিক্য ব্যঞ্জন বর্ণ হলো 5টি, কিন্তু নাসিক্য ব্যঞ্জন ধ্বনি হলো 3টি। সেটা কি? ও,
দন্ত ন এবং ম। এখন আপনারা একটু উপরের দিকে দেখেন, আমাদের এখানে কিন্তু দেখেন আমাদের যে উচ্চারণের স্থান অনুসারে আমি যে শুরুতে বলেছিলাম, এখানে কিন্তু আমাদের 30টাই বর্ণ আছে। এই 30টা বর্ণই হচ্ছে আমাদের মূলত মৌলিক ব্যঞ্জন ধ্বনি। এই 30টাই ধ্বনি হচ্ছে যে কি আমাদের মৌলিক ব্যঞ্জন ধ্বনি। এই মৌলিক ব্যঞ্জন ধ্বনিগুলোকে উচ্চারণের স্থান অনুসারে বিভক্ত করা হয়েছে, এটা আমি শুরুর দিকে বলেছিলাম। এখন আপনারা একটু দেখেন, এখানে আমাদের এই তিনটা, অর্থাৎ আমাদের যে নাসিক্য যে ধ্বনিগুলো রয়েছে, এটা হলো উ, দন্ত ন এবং ম। এই ধ্বনিগুলোর বাইরে কিন্তু মূর্ধন্য এবং ইয় এই ধ্বনিগুলো কিন্তু অস্তিত্ব এখানে নাই, অর্থাৎ এই ধ্বনিগুলোকে কিন্তু তারা এখানে ব্যবহার করে নাই। যেহেতু এখানে ব্যবহার করে নাই, সুতরাং এগুলা কি হবে না, এগুলা মৌলিক ধ্বনি হিসেবে অন্তর্ভুক্ত হবে না। তাহলে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, আমি কি বোঝাতে চাইছি সেটা আপনারা। এখানে কিন্তু আমাদের 30টাই ধ্বনি রয়েছে, 30টাই ধ্বনিটাই মূলত মৌলিক ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, এবার আমরা একটু দেখি আমাদের উষ্ণ ব্যঞ্জন। এখন আবার আপনারা একটু কষ্ট করে আবার লিখেন, সেটা হলো উষ্ণ ব্যঞ্জন। তাহলে প্রথমে লিখেন উষ্ণ, এটা হলো উষ্ণ ব্যঞ্জন বর্ণ। প্রথমে টাইটেল দিবেন উষ্ণ ব্যঞ্জন বর্ণ, এরপরে টাইটেল দিবে উষ্ণ ব্যঞ্জন ধ্বনি। তাহলে ওইটা যেভাবে লিখেছিলেন, একটা হলো বর্ণ, একটা হলো ধ্বনি, এভাবে এটাও লিখে গেলেন। এবং এখান থেকে আপনি আপনাদেরকে একটা প্রশ্ন করবো, এই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা সবাই আমাকে দিতে হবে। তাহলে প্রথমে লিখবেন উষ্ণ ব্যঞ্জন বর্ণ, তারপরে নিচে লিখবেন উষ্ণ ব্যঞ্জন ধ্বনি। আমাদের জুম ক্লাস একটু পার্টিসিপেশন, আমাদের ক্লাসে থাকলে কিন্তু আমরা পার্টিসিপেশন করি, সুতরাং জুম ক্লাসে আপনারা ক্লাস করতেছেন যারা, আপনারা কিন্তু একটু পার্টিসিপেশনটা করতে হবে, আমাকে একটু রেসপন্স করতে হবে, তাহলে আমি বুঝাইতে আর একটু সহজ হবে। আপনারা যদি আমি আমার মতো করে বলে গেলে কিন্তু হবে না, আপনারা বুঝতেছে পারতেছেন কিনা এই বিষয়টা আমাকে একটু জানাইতে হবে। তাহলে আপনারা কি লিখতে পারছেন এটা? একটা হলো উষ্ণ ব্যঞ্জন বর্ণ, এরপরে লিখেন উষ্ণ ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উষ্ণ বর্ণ। এই বিষয়টা হলো কি, এই বিষয়টা হলো বর্ণ। উষ্ণ ব্যঞ্জন বর্ণ আমাদের থাকছে। আমাদের পরীক্ষার মধ্যে তাহলে উষ্ণ ব্যঞ্জন বর্ণ কি, সেটা হলো উষ্ণ ব্যঞ্জন বর্ণ। এখন কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি আবার বলছি, সেটা হলো উষ্ণ ব্যঞ্জন বর্ণ এবং উষ্ণ ব্যঞ্জন ধ্বনি। এই দুটো হচ্ছে, আপনারা একটু লিখেন। একটা হলো উষ্ণ ব্যঞ্জন বর্ণ, আমাদের উষ্ণ ব্যঞ্জন বর্ণ হলো 4টি। এটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে, যে একটা হলো তালব্য শ, দন্ত স, মূর্ধন্য ষ এবং হ। এই 4টাকে বলা হয় উষ্ণ ব্যঞ্জন বর্ণ। এখন আমার প্রশ্ন হলো, উষ্ণ ব্যঞ্জন ধ্বনি কয়টি হবে? এই প্রশ্নের উত্তর আমাকে একটু আপনারা একটু দেন। উষ্ণ ব্যঞ্জন ধ্বনি কয়টি? সাজ্জাদ হোসেন বলছে 2টি, বাকিরা 3টি। বাকিরা আপনারা এই দুজনই বেশি রেসপন্স করতেছেন, আমাদের বাকিরা, হ্যাঁ আপনারা একটু সবাই একটু কাইন্ডলি বলেন 3টি, 5টি। এই ফর্মুলা আছে, আপনাদের যেভাবে মনে হয় আপনারা উত্তর করতে পারেন, উত্তর না করলে হচ্ছে আমি বুঝতে পারবো না আপনারা কি আসলে বুঝতে পারতেছেন কিনা। আচ্ছা, যাই হোক, আপনারা অনেকে রেসপন্স করেছেন, ধন্যবাদ। তাহলে মনে রাখবেন, এখানে আপনারা দেখেন এই যে মূর্ধন্য ষ যে বর্ণটা রয়েছে, এই বর্ণটা কিন্তু আমাদের ধ্বনির মধ্যে এই বর্ণটা নেই। তাহলে এখন আপনারা বলেন যে আমাদের উষ্ণ ব্যঞ্জন ধ্বনি কয়টা হবে? এখানে কিন্তু দেখেন আমাদের মূর্ধন্য ষ কিন্তু কোনো অস্তিত্ব এই জায়গার মধ্যে নেই। আমাদের কিন্তু তালব্য শ রয়েছে, দন্ত স রয়েছে, হ রয়েছে, কিন্তু আমাদের মূর্ধন্য ষ কিন্তু কোনো অস্তিত্ব নেই। সুতরাং উষ্ণ ব্যঞ্জন ধ্বনি হবে 3টি। উষ্ণ ব্যঞ্জন ধ্বনি কয়টা হবে? 3টি। একটা হলো তালব্য শ, দন্ত স এবং হ। এটা হলো আমাদের সর্বশেষ যে ব্যাকরণ, এই ব্যাকরণ গ্রন্থ অনুসারে। আপনারা যদি পুরাতন ব্যাকরণ বইটা ফলো করেন, তাহলে এই উত্তরটা কিন্তু এখানে ভুল দেওয়া আছে। তাহলে আমি আপনাদেরকে এটা যেটা বললাম, এটাই হলো শুদ্ধ। তাহলে মনে রাখবেন, উষ্ণ ব্যঞ্জন ধ্বনি হলো 3টা, একটা হলো তালব্য শ, দন্ত স এবং হ।
আর উষ্ণ ব্যঞ্জন বর্ণ হলো চারটা, একটা হলো তালব্য শ, দন্ত স, মূর্ধন্য ষ এবং হ। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। আমি দুইটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিলাম, আপনারা একটু বুঝতে পেরেছেন। এছাড়া আমাদের আরো কিছু বর্ণ রয়েছে, যেমন পার্শ্বিক ধ্বনি বলা হয় ল, কম্পিত ধ্বনি বলা হয় ব বিন্দু র, তাড়িত ধ্বনি বলা হয় ড বিন্দু র এবং ঢ বিন্দু র। এছাড়া আমাদের খুব গুরুত্বপূর্ণ সেটা হলো অযোগবাহ ধ্বনি। সেটা কি? অযোগবাহ ধ্বনি। তাহলে অযোগবাহ ধ্বনি মানে হচ্ছে যে ধ্বনিগুলো আমাদের নিজে নিজে কোনো শব্দ তৈরি করতে পারে না, অন্য ধ্বনির সাথে বসে সে শব্দ তৈরি তৈরি করে, তাদেরকে বলা হয় অযোগবাহ ধ্বনি। এরকম অযোগবাহ ধ্বনি রয়েছে দুইটা, একটা হলো অনুস্বার, একটা হলো বিসর্গ। একটা হলো অনুস্বার, একটা হলো বিসর্গ। এছাড়াও রয়েছে আমাদের অন্তস্থ ধ্বনি। আমাদের অন্তস্থ ধ্বনি রয়েছে চারটি, সেটা হলো অন্তস্থ জ, র, ববিন্দ র, যেটাকে আমরা বলি ল এবং ব। এই চারটা হলো অন্তস্থ ধ্বনি। তাহলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো বাংলা ভাষায় তাহলে অযোগবাহ ধ্বনি হচ্ছে দুইটি, তাহলে বাংলা ভাষায় পরশ্রয়ী বর্ণ কয়টি হবে? এটা প্রশ্নটার উত্তর আমাকে একটু দিবেন, যে বাংলা ভাষায় পরশ্রয়ী বর্ণ কয়টি? ভোট তিনটা, বাকিরা বাকিরা একটু উত্তর করেন। আচ্ছা, তাহলে এবার আমাকে একটু বলেন, আমাদের যে ধ্বনিগুলো আমরা যে পড়লাম, এই ধ্বনিগুলা আপনাদের বোঝা গেল কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা? আমরা 1 মিনিটের একটা সেশন নিব, কোনো যদি প্রশ্ন থাকে আমাকে একটু কাইন্ডলি জানাবেন। এর মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা একটু আমাকে জানাবেন। কারো যদি এতটুকু পড়ার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু কাইন্ডলি জানাবেন। যদি প্রশ্ন না থাকে আমি এর পরের টপিকসে চলে যাব। আচ্ছা, তাহলে এরপর আমরা একটু দেখি, আমরা ধ্বনি পরিবর্তনে যাই। আমাদের ধ্বনি পরিবর্তন, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, আমাদের পরীক্ষার মধ্যে আসে এবং এখান থেকে কিন্তু নিয়মিত ভাবে বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসে। আমরা একটু ধ্বনি পরিবর্তনটা আমরা একটু ভালো করে দেখবো। তাহলে ধ্বনি পরিবর্তন আমরা দেখি যে ধ্বনি পরিবর্তন হলো হ্যাঁ, হ্যাঁ। এখন সাধারণত শীষ ধ্বনিগুলা পরীক্ষার মধ্যে খুব একটা আসে না, কারণ এগুলো ওল্ড ওল্ড হয়ে গেছে। এখন শীষ ধ্বনি নাম দিয়ে আসে না, এখন সাধারণত উষ্ণ ধ্বনি নাম দিয়ে পরীক্ষার মধ্যে আসে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এই পড়ার মধ্যে এটা আমরা একটু দেখি। তাহলে আমাদের ধ্বনি পরিবর্তন, আমরা জানি যে নদী এবং সভ্যতার মতো ভাষা সবসময় পরিবর্তনশীল হয়ে ওঠে। তাহলে ভাষা পরিবর্তনটা পুরোপুরিভাবে নির্ভর করে সাধারণত ধ্বনি পরিবর্তনের উপরে। অর্থাৎ আমাদের একটা ভাষা, যে আমরা ভাষাগতভাবে যে আমাদের যে পার্থক্য বা তারতম্য ঘটে, এই পার্থক্য বা তারতম্য মূলত ঘটে ধ্বনি পরিবর্তনের কারণে। আমাদের ধ্বনি পরিবর্তন গুলা সাধারণত দুই কারণে ঘটে, মনে রাখবেন। একটা হলো স্বরধ্বনিগত পরিবর্তন, আর একটা হলো ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন। অর্থাৎ আমাদের এই ধ্বনি পরিবর্তন ঘটে সাধারণত দুইটা ধ্বনির মধ্যে, হয় সেটা স্বরধ্বনি হবে, নাহলে ব্যঞ্জন ধ্বনি হবে। একজন ডক্টর সুকুমার সেন নামের একজন
ভাষাতত্ত্বিক, তিনি ধ্বনি পরিবর্তনের দুইটা কারণের কথা বলেছেন। অর্থাৎ ধ্বনি পরিবর্তনের তিনি দুইটা ধ্বনি পরিবর্তনে তিনি দুই প্রকারের কথা বলেছেন। একটা হলো তার মতে কিছু ধ্বনি পরিবর্তন ঘটে যেগুলো হচ্ছে সাধারণগত ধ্বনি পরিবর্তন, আবার কিছু ধ্বনি পরিবর্তন ঘটে যেগুলো হচ্ছে অর্থগত বা ব্যাকরণগত ধ্বনি পরিবর্তন। এখন আমরা যে পানি শব্দটা বলি, এই পানি শব্দটার মধ্যে প এবং নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে কিন্তু এটাকে হানি বলে। তাহলে এই যে আমাদের যে সাধারণ, এটা হচ্ছে সাধারণত ধ্বনি পরিবর্তন, অর্থাৎ প এর জায়গায় হ হয়ে গেছে। এরকম ধ্বনি পরিবর্তনকে তাই তিনি দুই প্রকার। এখন আমরা কি ধ্বনি পরিবর্তন গুলো আসলে কেন ঘটে? আমাদের এই ধ্বনি পরিবর্তন গুলা ঘটার বিভিন্ন প্রকারের কারণ রয়েছে। তার মধ্যে প্রধান যে কারণ তার মধ্যে রয়েছে যিনি বক্তা তার জিহ্বার অনেক সময় জড়তা থাকে, এই জড়তা থাকার কারণে ধ্বনিগত পরিবর্তন ঘটে। এছাড়াও যিনি শ্রোতা তার যদি শ্রবণ শক্তিগত অপ্রখরতা থাকে তাহলে অনেক সময় ধ্বনি পরিবর্তন ঘটে। এখন আপনারা হয়তো বলতে পারেন যে এই বিষয়গুলো আমি কেন নিয়ে এসেছি। আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু এখন সৃজনশীল টাইপের কিন্তু অনেক প্রশ্ন হয়, যে প্রশ্নের মধ্যে আসে যে ধ্বনি পরিবর্তন হওয়ার কারণটা কি। আপনারা যদি এই কারণগুলো মনে রাখতে পারেন তাহলে আপনাদের প্রশ্নগুলোর উত্তর করা সহজ হবে। এছাড়া রয়েছে পরিচিত অন্য ভাষার ধ্বনিগত প্রভাব এবং ব্যক্তি বিশেষের উচ্চারণের অনুকরণ। আমাদের যে ব্যক্তি বিশেষ তার উচ্চারণের অনুকরণের কারণে কিন্তু অনেক সময় ধ্বনি পরিবর্তন সংঘটিত হয়। এছাড়াও আঞ্চলিকতার প্রভাব এবং ভৌগোলিক অবস্থার পরিবর্তনের কারণে অনেক সময় আমাদের ধ্বনি পরিবর্তন ঘটে। তাহলে এই ছয়টা কারণ মূলত আমাদের ধ্বনি পরিবর্তনে সংঘটিত হয়। এখন আমরা একটু ধ্বনি পরিবর্তনের সূত্রটা দেখি। আমাদের ধ্বনি পরিবর্তন গুলা সাধারণত দুই ধরনের পরিবর্তন ঘটে, যেটা আমরা একটু শুরুতে দেখলাম। একটা হলো স্বরধ্বনিগত পরিবর্তন, একটা হলো ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন। এখন স্বরধ্বনিগত পরিবর্তনের মধ্যে আমরা একটু দেখি আমাদের প্রধান যে ধ্বনি পরিবর্তন সেটা হলো স্বরাগমন। ওটা স্বরাগমন হলো এখানে স্বরাগমন ঘটবে। আমাদের এখানে স্বর বলতে আমরা স্বরধ্বনি জানি। এই স্বরধ্বনি গুলা তিন প্রকারের আগমন ঘটে। একটা হলো কখনো আদিতে আগমন ঘটে, একটা হলো মধ্যগানে আগমন ঘটে, এরপরে হচ্ছে অন্ত বা শেষের দিকে আগমন ঘটে। এর উপর ভিত্তি করে স্বরাগমন হচ্ছে তিন প্রকার। একটা হলো আদি স্বরাগমন, একটা হলো মধ্য স্বরাগমন এবং সর্বশেষ হলো অন্ত স্বরাগম। তাহলে আদি শব্দের অর্থ হলো শুরুতে, অর্থাৎ যখন শুরুর দিকে আমাদের একটা উচ্চারণের স্বরধ্বনি আসবে তখন তাকে বলা হয় আদি স্বরাগম। যেমন স্কুল শব্দের মধ্যে আমরা একটু দেখি, স্কুল শব্দের মধ্যে কিন্তু আমাদের স্কুল শব্দটার বানানের মধ্যে কিন্তু আমাদের রস্বইটা কিন্তু আসে না, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আমাদের রস্বই আগমন ঘটে। যেহেতু রস্বই একটা স্বরধ্বনি এই জন্য এটা হলো আদি স্বরাগমের উদাহরণ। একইভাবে স্টেশন, স্কুল, ইমিগ্রেশন, স্কুল, উদাহরণ। এছাড়া রয়েছে আমাদের মধ্য স্বরাগম। তাহলে মধ্য স্বরাগম হতে যখন শব্দের মাঝখানে স্বরাগমন ঘটবে তখন আপনার এই মধ্য স্বরাগমের যে অপর নামটা রয়েছে অপর নামটা একটু মনে রাখবেন। মধ্য স্বরগমের অপর নাম হলো বিপ্রকর্ষ বা স্বরভক্তি। এটা হলো স্বরভক্তি, এটা হলো দন্ত স্বর স্বরভক্তি। তাহলে মধ্য স্বরগমের অপর নাম হলো বিপ্রকর্ষ বা স্বরভক্তি। নামগুলো আপনারা একটু মনে রাখবেন। আমি যে বিষয়গুলো বা যে বিষয়গুলো আন্দোলন করছি এই বিষয়গুলো লিখে রাখবেন। তাহলে আপনি একটু দেখেন যে ধর্ম থেকে ধর্ম, গ্রাম থেকে গ্রাম, এই সবগুলো হচ্ছে মধ্য স্বরগমের উদাহরণ। এরপর আমি একটু দেখি অন্ত স্বরগম। অন্ত শব্দের অর্থ হলো শেষ। শব্দের শেষে যখন স্বরের আগমন ঘটবে তখন তাকে বলা হয় অন্ত। দিস থেকে হয়ে গেল দিশা, ফ্রান্স থেকে পেন্সি, এই সবগুলো হচ্ছে শব্দের শেষে থেকে আগমন ঘটেছে, এই কারণে এগুলোকে বলা হয় অন্তঃস্বরাগমন। এরপর আমাদের রয়েছে অপনিহিতি, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। অপনিহিতি মূলত হলো পরে ইকার বা ওকার যদি আগে উচ্চারিত হয় তখন তাকে অপনিহিতি বলে। এই অপনিহিতিকে মধ্য স্বরগমের বিপরীত শব্দ আখ্যায়িত করা হয়। অপনিহিতি মধ্য স্বরগমের বিপরীত শব্দ। এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসতে পারে যে অপনিহিতির সাথে অপনিহিতির বিপরীত কোনটা। অপনিহিতির বিপরীত হচ্ছে মধ্য স্বরগম। তাহলে অপনিহিতির মধ্যে আমরা একটু দেখি যে আজি থেকে আয়, সাধু থেকে সৌদ, এই সবগুলো হচ্ছে অপনিহিতির উদাহরণ। এবার আমরা একটু দেখি অসমীকরণ। তো আমরা জানি সমীকরণ হলো সমান, অর্থাৎ সমান। এই সমানের সাথে যখন আমরা একটা স্বরধ্বনির আগমন ঘটে এই শব্দগুলোকে যখন আমরা একটু অন্যরকমে বা অসমীকরণ করে দিব তখন তাকে বলা হয় অসমীকরণ। যেমন আপনি এখানে দেখেন যে ধপ এবং ধপ। হ্যাঁ, বলেন। ওয়াইস, ওয়াইস বলেন।
হ্যালো, হ্যাঁ, এখন কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমাকে একটু সাথে সাথে জানা দিবেন যদি সাউন্ড প্রবলেম হয়। আচ্ছা, এরপর আমরা একটু দেখি অসমীকরণ। অসমীকরণ হচ্ছে যখন একই ধরনের ওয়েজ, কি কিছু বলবেন? হ্যান্ড রাইজ করেছেন, আপনি কিছু বলবেন? ও আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমরা একটু দেখি আমাদের অসমীকরণ। অসমীকরণ শব্দের অর্থ হলো সমান সমান শব্দটাকে আমরা স্বরধ্বনি আগমন ঘটায় এই সমানটাকে আমরা যদি অসমান করে দিই তখন তাকে বলা হয় অসমীকরণ। যেমন আপনি দেখেন যে ধপ এবং ধপ, এই ধপ ধপ শব্দটাকে আমরা মাঝখানে একটা আধুনিক করে আমরা আগা যোগ করে এই ধপ ধপা ধপ বানাই দিয়েছি। ধপা ধপ সমীকরণের উদাহরণ। যেভাবে ধপ ধপ এর সাথে আমরা আগে করে এটাকে ধপা ধপ বানিয়ে দিয়েছি, এটা হলো সমীকরণের উদাহরণ। এরপর রয়েছে আমাদের স্বরসংগতি। স্বরসংগতি হচ্ছে যখন আমরা একটি স্বরের প্রভাবে যখন অন্য একটা স্বরের পরিবর্তন ঘটে তখন তাকে বলা হয় স্বর সংগতি। অর্থাৎ এখানে আরেকটা স্বর যেটা থাকে এই স্বরটা সাধারণত অসঙ্গতি থাকে, অর্থাৎ অন্য ধরনের স্বর থাকে। এই স্বরটাকে একই ধরনের স্বর করে দেওয়াটাই হলো স্বর সংগতি। তাহলে এই ধ্বনি পরিবর্তনের শব্দগুলো কিন্তু আমাদের এই যে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর অর্থের মাধ্যমে কিন্তু বুঝতে হবে, তাহলে আমাদের এগুলো আর মুখস্থ না করলেও চলবে। তাহলে স্বর সংগতি হচ্ছে অন্য স্বরকে একই ধরনের করে দেওয়া, সংগতি করে দেওয়া, তাকে বলা হয় স্বর সংগতি। তখন এখানে দেখেন শব্দটা ছিল দেশি, এখানে ছিল একা। স্বর সংগতি করে আমরা এটাকে কি করে দিচ্ছি, অর্থাৎ স্পিকারের প্রভাবে এবং একা থেকে আসছি, এই কারণে এটা হলো স্বর সংগতি। একেবারে বিলাস কি যে আঘাতটা স্পিকারের প্রভাবে স্পিকার হয়ে গেছে, এই জন্য বিলাস থেকে বিলিতি। এছাড়া হচ্ছে মোলা থেকে মূল, এটা হলো আমাদের স্বর সংগতির উদাহরণ। আচ্ছা, এরপর আমরা একটু দেখি এই স্বর সংগতির এই মধ্যগত স্বরসংগতি, পরাগত স্বরসংগতি এবং অন্যগত স্বরসংগতি। আপনারা এই স্বরসংগতি, পরাগত, মধ্যগত এগুলা না জানলে চলবে, এগুলো না জানলে চলবে। স্বরসংগীতায় সঙ্গীতটা মনে রাখলে মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি সম্পর্ক স বা স্বর। স্যার আমরা এখানে আপনার সাউন্ডটা ক্লিয়ার না, আপনি ডিভাইস থেকে মেবি একটু সরে গেছেন, একটু কাইন্ডলি একটু। হ্যালো, হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ এখন ফাইন। জি জি। আচ্ছা, তাহলে হচ্ছে সম্পর্ক স বা স্বরলোপ। সম্পর্ক স বা স্বরলোপ অনেক সময় আমরা দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি বা শব্দের মধ্যে বা শব্দের মধ্যবর্তী কোনো স্বরধ্বনিকে যদি আমরা লুপ্ত করে দিই, লোপ করে দিলে তখন তাকে, লোপ মানে হচ্ছে বিলুপ্ত করে দিলে তখন তাকে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ। তাহলে আমরা দুইটা শব্দ বললাম, একটা হলো বিপ্রকর্ষ, একটা হলো সম্প্রকর্ষ। তাহলে আপনারা মনে রাখবেন মধ্য স্বরগমের অপর নাম হলো বিপ্রকর্ষ আর স্বরলোপের অপর নাম হলো সম্প্রকর্ষ, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে স্বরলোপের মধ্যে আমরা একটু দেখি, শব্দটা ছিল অলাবু। অলাবু থেকে এখানে স্বর ও এবং এই যে ব, এই দুইটা শব্দ লুপ্ত হয়ে লাউ শব্দটার মধ্যে আসছে। একইভাবে আমরা জানালার মধ্যে দেখি এখানে ধ্বনিটা লুপ্ত হয়ে জানালা হয়ে গেছে। তাহলে এটা হলো সম্প্রকর্ষ বা স্বরলোপের উদাহরণ। আর এতটুকু পর্যন্ত, আমাদের এতটুকু পর্যন্ত এটা ছিল হচ্ছে যে আমাদের স্বরধ্বনি বা স্বরধ্বনি সংগত রূপ। এবার আমরা একটু দেখি 6 নম্বর থেকে আমাদের ধ্বনিগত পরিবর্তন, অর্থাৎ 5 নম্বর পর্যন্ত ছিল আমাদের স্বরধ্বনিগত পরিবর্তন। এরপর এগুলো হচ্ছে আমাদের ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন। হ্যালো, হ্যাঁ ভাইয়া, এখন কি বোঝা যাচ্ছে? হ্যাঁ এখন ঠিক আছে। একটু পর পর যেটা হচ্ছে আর কি, জাস্ট লাস্ট কিছুক্ষণ এটা হচ্ছে, মানে একটু পর পর একটু হাই এবং লো দেখা যাচ্ছে আর কি ভলিউমটা। একটু কাইন্ডলি কেয়ারফুল থাকলে মনে হয় ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ও এই এই পজিশন তো ঠিক আছে এখন? হ্যাঁ 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 এখন ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি ধ্বনি বিপর্যয়। আমরা দেখি ধ্বনি বিপর্যয়। তাহলে ধ্বনি বিপর্যয় মানে হচ্ছে এখানে বিপর্যয় শব্দের পাশে আপনারা চেঞ্জ লিখে ফেলবেন। বিপর্যয় শব্দের অর্থ হলো চেঞ্জ।
ধ্বনি বিপর্যয় শব্দের অর্থ হলো ধ্বনির চেঞ্জ, অর্থাৎ শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পরে পরিবর্তন ঘটলে বা চেঞ্জ ঘটলে তখন তাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। যেমন আমরা একটু দেখি এখানে রিক্সা শব্দটার মধ্যে ক এবং দন্তস্ব এটা চেঞ্জ হয়ে দন্তস্বর জায়গায় ক চলে আসছে, ক জায়গায় দন্তস্ব চলে আসছে। একইভাবে আমরা একটু দেখি টিচার শব্দটার মধ্যে এগুলো ধ্বনি চেঞ্জ হয়েছে, অর্থাৎ এই ধ্বনিগুলো কিন্তু পরিবর্তন হয়ে যায় নাই, এই ধ্বনিগুলো হচ্ছে এক্সচেঞ্জ করছে, নিজেদের জায়গা এক্সচেঞ্জ করছে, এই জন্য এই ধ্বনিগুলোর নাম হলো ধ্বনি বিপর্যয়। আবার ধ্বনি বিপর্যয়ের সাথে আমাদের ব্যঞ্জন বিকৃতির একটা পার্থক্য রয়েছে। আমরা ব্যঞ্জন বিকৃতি অনেক সময় আমাদের পরীক্ষার মধ্যে ব্যঞ্জন বিকৃতিটা আছে। ব্যঞ্জন বিকৃতি হলো এখানে পুরোপুরি ধ্বনি কমার থেকে আমাদের মধ্যে বর্ণ পরিবর্তন হয়ে প হয়ে গেছে, একেবারে ধ্রুবা থেকে ধ্রুবা, বটা পরিবর্তন হয়ে পদ হয়ে গেছে, ধাইমা থেকে দাইমা, দটা পরিবর্তন হয়ে দ হয়ে গেছে। অর্থাৎ এখানে হলো পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ ধ্বনিটা পুরোপুরি পরিবর্তন হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটলে তখন তাকে বলা হয় ব্যঞ্জন বিকৃতি। আর ধ্বনিগুলো হচ্ছে নিজেদের জায়গা এক্সচেঞ্জ করে নেয়, তখন তাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। আচ্ছা, এরপর আমরা একটু দেখি, আমরা পরবর্তী দেখি সমীভবন এবং বিষমীভবন। তাহলে সমীভবন শব্দের অর্থ হলো সমান করে দেওয়া, ভবন শব্দের অর্থ হলো, মনে রাখবেন এখানে ভবন শব্দের অর্থ হলো ব্যঞ্জন, ভবন শব্দের অর্থ হলো ব্যঞ্জন, তাহলে সমীভবন শব্দের অর্থ হলো সমান ব্যঞ্জন, অর্থাৎ ব্যঞ্জন গুলাকে যখন আমরা সমানভাবে করে দেবো তখন তাকে বলা হয় সমীভবন। তাহলে বিষমীভবন মানে হচ্ছে ব্যঞ্জনটাকে বিষম করে দেওয়া, অসমান করে দেওয়া। তাহলে ব্যঞ্জনকে যখন আমরা সমান করে দেবো তখন তাকে বলা হয় সমীভবন, আর সমান ব্যঞ্জনকে যখন আমরা অসমান করে দিব তখন তাকে বলা হয় বিষমীভবন। যেমন আপনি উদাহরণগুলো দেখেন, আমাদের রয়েছে কর্ম, এই কর্ম থেকে আমরা দেখতে পাচ্ছি যে রড পরিবর্তন হয়ে মতে চেঞ্জ হয়ে গেছে, তাহলে এই মটা হচ্ছে রডা পরিবর্তিত হয়ে সমান বর্ণ হয়ে গেছে, এই জন্য এটা হলো সমীভবন। এবং অন্য থেকে অন্য, পদ্ম থেকে পদ্ম, এগুলো সবগুলো হচ্ছে সমীভবনের উদাহরণ। পরবর্তীতে আমরা একটু দেখি বিষমীভবন। বিষমীভবন মানে হচ্ছে আমাদের স্বরধ্বনি, এই ধরনের প্যাটার্ন, ধ্বনি রয়েছে, প্যাটার্ন রয়েছে, একই ধরনের প্যাটার্নকে আমরা পরিবর্তন করে অসমান করে দিলে তখন তাকে বলা হয় বিষমীভবন। যেমন শরীর একই ধরনের বর্ণ ছিল, এবং একই ধরনের বর্ণকে আমরা একটি বর্ণকে ল করে দিয়েছি, শরীর থেকে শরীর, এটা হলো বিষমীভবনের উদাহরণ। তাহলে আমি শুরুতে বলেছিলাম যে আপনাদেরকে আমাদের ধ্বনি পরিবর্তনের যে শব্দ, ধ্বনি পরিবর্তনগুলো যদি আমরা মুখস্থ করি আমরা 2 দিন পরে কিন্তু ভুলে যাব। আমরা কিন্তু এগুলো অর্থটা, অর্থ অনুসারে যদি আমরা করি তাহলে আমাদের কখনো এই জিনিসটা আমরা ভুলব না। তাহলে আমরা যদি অর্থ অনুসারে করি তাহলে আমাদের মনে থাকবে। এরপর আমরা একটু দেখি দ্বিত্ব ব্যঞ্জন। এখানে মানে হচ্ছে দুইটা হবে, একই ধরনের বর্ণ থাকলে, একই ধরনের ব্যঞ্জন থাকলে তখন ডাবল হয়ে যাবে, তখন তাকে বলা হয় দ্বিত্ব ব্যঞ্জন। যেমন আপনি দেখেন এখানে পাকা থেকে পাক্কা, পাকা থেকে পাক্কা শব্দটা হলো দ্বিত্ব ব্যঞ্জনের উদাহরণ। একইভাবে সকাল থেকে সকাল, এখানে দ্বিত্ব ব্যঞ্জনের উদাহরণ। আচ্ছা, আমরা ব্যঞ্জন বিকৃতি আমরা পড়েছি, এরপরে রয়েছে ব্যঞ্জন চ্যুতি। তাহলে ব্যঞ্জন চ্যুতি শব্দের অর্থ হলো চলে যাওয়া, অর্থাৎ সম উচ্চারণের সমব্যঞ্জন যদি একই সাথে উচ্চারিত হয়ে একটি ব্যঞ্জন যদি চলে যায় তখন তাকে বলা হয় ব্যঞ্জন চ্যুতি। এখন যদি সমব্যঞ্জন না হয়ে অন্য ব্যঞ্জন চলে গেলে তখন তাকে বলা হয় অন্তর্হতি। তাহলে এই বিষয়ে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, একটা হলো ব্যঞ্জন চ্যুতি, আর একটা হলো অন্তর্হতি। ব্যঞ্জন চ্যুতি হলো সমব্যঞ্জন চলে যাওয়া, যেমন বউ দিদি থেকে বৌদি, এখানে দিদি শব্দটা দুইটা একই ধরনের ব্যঞ্জন ছিল, সেখান থেকে একটা ব্যঞ্জন চলে গিয়েছে। একইভাবে বড় দাদা থেকে বড়দা। আর অন্তর্হতি হলো সমব্যঞ্জন না, এখানে হচ্ছে অন্য ব্যঞ্জন চলে যাবে। যেমন ফাল্গুনের মধ্যে দেখেন, ফাল্গুনের মধ্যে ল, ল কিন্তু ল পর কিন্তু কোনো সম্পর্ক নেই, এখানে ল এর বিলুপ্ত ঘটেছে, এই কারণে এটা হলো অন্তর্হতির উদাহরণ। একইভাবে ফলাহার থেকে ফলার, এগুলো সবগুলো হচ্ছে অন্তর্হতির উদাহরণ। তাহলে আমি বলতে পারি সমব্যঞ্জন চলে গেলে তখন তাকে বলা হয় ব্যঞ্জন চ্যুতি, আর সমব্যঞ্জন না গিয়ে অন্য ব্যঞ্জন চলে গেলে তখন তাকে বলা হয় অন্তর্হতি। এছাড়া আমাদের আরো কিছু রয়েছে, সেটা হলো অভিশ্রুতি। অভিশ্রুতি হচ্ছে আমাদের এক কথায় সেটা হলো আমাদের সাধু ভাষা থেকে যদি আমরা চলিত ভাষায় রূপান্তর করি তখন তাকে বলা হয় অভিশ্রুতি। অর্থাৎ সাধু ভাষা থেকে যখন আমরা চলিত ভাষার মধ্যে রূপান্তর করব তখন তাকে বলা হয় অভিশ্রুতি। এই বিষয়টা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। যেমন সাধু ভাষায় ছিল শুনিয়া, আমরা চলিত ভাষায় রূপান্তর করলে সেটা হলো শুনে। বলিয়া থেকে বলে, হাঁটুয়া থেকে হেঁটে, এগুলো সবগুলো হচ্ছে আমাদের অভিশ্রুতির উদাহরণ।
এছাড়া আমাদের আরো কিছু রয়েছে, সেটা হলো রকার রূপ। এটা হলো স্পেসিফিক ভাবে রকারটা লুপ্ত হবে, আর তো হচ্ছে হকার লোপ। এটা হচ্ছে আধুনিক চলিত ভাষার মধ্যে আমাদের এই দুইটা সাধারণত খুব একটা দরকার নেই। এটা হলো আমাদের ব্যাকরণের মধ্যে এই ধ্বনি পরিবর্তন দুইটা অন্তর্গত রয়েছে। এখানে আমাদের আধুনিক বাংলা ব্যাকরণে এই দুটো সাধারণত এখন বিলুপ্ত করে দেওয়া হয়। আরেকটা রয়েছে, সেটা হলো ক্ষীণয়ন এবং বিনয়ন। ক্ষীণয়ন শব্দের অর্থ হলো যদি মহাপ্রাণ ধ্বনিকে আমরা অল্প প্রাণ ধ্বনিতে রূপান্তর করি, তখন সেটা হয়ে যাবে ক্ষীণায়ন। মহাপ্রাণ ধ্বনিকে যদি আমরা অন্তর্প্রাণ ধ্বনিতে রূপান্তর করি, সেটা হয়ে যাবে কি ক্ষীণায়ন। আর অল্প প্রাণ ধ্বনিকে যদি আমরা মহাপ্রাণ ধ্বনিতে রূপান্তর করি, তখন সেটা হয়ে যাবে বিনয়ন। যেমন পাঠা, এখানে কিন্তু একটা মহাপ্রাণ ধ্বনি। কাঠ, কাঠের মধ্যে মহাপ্রাণ ধ্বনি থেকে আমরা অল্প প্রাণ ধ্বনিতে রূপান্তর করেছি, এখানে এটা হলো ক্ষীণায়ন। আর বিনয়ন শব্দটা হচ্ছে আমরা অল্প প্রাণ ধ্বনি থেকে মহাপ্রাণ ধ্বনিতে রূপান্তর করলে তখন সেটা হয়ে যাবে বিনয়ন। তো আমাদের এতটুকুই ছিল আমাদের আজকের এই ক্লাস প্যান্টন ধ্বনি। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন। আমরা কিছু প্র্যাকটিসে দেখতে পারি যে আমাদের বিগত সালের প্রশ্নের মধ্যে এসেছে এরকম কিছু প্র্যাকটিস। যেমন আমরা একটু দেখি যে আমাদের, আপনারা এই প্রশ্নগুলোর উত্তর যদি সম্ভব হয় আপনারা দিবেন, যে বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে। তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের স্বরধ্বনিগুলো আমরা যদি রস্বই, রস্য, এ, ও, জফলা আকার, স্বর ও এবং স্বর আ এভাবে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা এখানে উচ্চারণ করা আমাদের এটা খুব সহজ হবে। যেমন আমাদের প্রথমে ছিল রস্বই এবং রস্য। তাহলে এখানে প্রশ্নটা আসছে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে। তাহলে উচ্চ অবস্থানের মধ্যে আমরা বর্ণ জীবের উচ্চতা অনুসারে আমরা বর্ণগুলোকে 4 প্রকারে বিভক্ত করেছিলাম। একটা হলো উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন। উচ্চর মধ্যে আমরা দুইটা বর্ণ দেখেছিলাম, একটা হলো রস্বই এবং রস্য। তাহলে এই যদি এটা যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে আপনারা উত্তর করা খুব সহজ হবে। এটার উত্তর হবে গ, রস্য। এছাড়া এগুলো হচ্ছে আমাদের বিগত সালের প্রশ্ন। আমাদের বাংলা শব্দ ভান্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ কোনটি? আমাদের বাংলা শব্দ ভান্ডারে আমরা জানি অনার্য জাতি তারা দেশি শব্দগুলো ব্যবহৃত করত। পরবর্তীতে তৎসম, তদ্ভব, বিদেশি এই শব্দগুলো হচ্ছে আমাদের পরবর্তীত রূপ, অর্থাৎ আমাদের বিবর্তিত রূপ। এই কারণে এটার উত্তর হবে দেশি শব্দ। এটা আমরা এই যে ধ্বনি বিজ্ঞান এবং বাংলা ধ্বনি তত্ত্ব, এটা আমাদের বিসিএস এর প্রশ্নের মধ্যে এসেছে, যেটা আমি একটু আগে আপনাদের বলেছিলাম যে ধ্বনি বিজ্ঞান এবং বাংলা ধ্বনি তত্ত্ব এই গ্রন্থের রচিতাকে, এই গ্রন্থের রচিত হচ্ছে ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। তিনি 1964 সালে, আপনারা এই সালটাও কিন্তু মনে রাখবেন। এটা হলো একটা গবেষণা গ্রন্থ যেটাকে ধ্বনি বিজ্ঞানের বাইবেল হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? আমরা বলেছিলাম বাংলা বর্ণমালায় যৌগিক স্বর রয়েছে দুইটি, একটা হলো ওই, একটা হলো ও। তাহলে বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। তাহলে আমাদের যে মতামতটা ছিল, দেখেন নিবন্ধন পরীক্ষার মধ্যে প্রশ্নগুলো এসেছে নবম বেসরকারি প্রভাষক নিবন্ধনে, বাংলা ভাষার জন্ম মাগধী প্রাকৃত থেকে, এই মতের প্রবক্তা কে? তাহলে আমরা বলেছিলাম যে আমাদের বাংলা ভাষার উৎপত্তি ঘটেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গরীয় প্রাকৃত থেকে। আর ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে আমাদের বাংলা ভাষার জন্মটা হয়েছে মাগধী প্রাকৃত থেকে। এটা ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের একটা মতামত। তাহলে বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? এখানে দেখেন সংস্কৃত, যদি সংস্কৃত ছিল, সংস্কৃত, গরীয় প্রাকৃত, হিন্দি এবং আসামি। তাহলে এটার উত্তর হবে গরীয় প্রাকৃত, যেটা ডক্টর, এটা 13তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? তাহলে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি যেটা বর্ণনা করেছেন সেটা হলো বাংলা ভাষার উৎপত্তি ঘটেছে গরীয় প্রাকৃত থেকে। এটা অনেকবার পরীক্ষার মধ্যে এসেছে এই প্রশ্নগুলো। তাহলে কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন? তাহলে এটা হবে গরীয়। এটা কিন্তু গৌড় এবং গরীয় দুটোই কিন্তু দেওয়া আছে, উত্তর হবে গরীয় অপভ্রংশ। খেয়াল করতে হবে। তাহলে বাংলা ভাষার জন্ম হয়েছে, কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে এই প্রশ্নটার উত্তর এবং আপনারা আমাকে বলেন ঘ প্রশ্নের উত্তর কেন হবে। আপনারা 9 নম্বর প্রশ্নের উত্তরটা আমাকে একটু ব্যাখ্যা করে দেবেন, বা 9 নম্বর প্রশ্নের উত্তর এখানে কিন্তু আমাদের চারটাই কিন্তু উত্তরের মধ্যে আছে, ভারতীয় আর্য, সংস্কৃত, ইন্দো ইউরোপীয় এবং বঙ্গ কামরূপী। তাহলে উত্তরের মধ্যে কেন বঙ্গ কামরূপী হবে, এটার কি একটু ব্যাখ্যা যদি পারেন কি একটু আমাকে একটু দেন। তাহলে আপনারা মনে রাখবেন যে আমাদের বাংলা ভাষার উৎপত্তি, এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু আদি হচ্ছে ইন্দো ইউরোপীয়, এরপর হচ্ছে আর্য, এরপর সংস্কৃত এবং সর্বশেষ হচ্ছে বঙ্গ কামরূপী। তাহলে এইভাবে যদি এই প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে দেওয়া থাকে, তখন কিন্তু মনে রাখবেন আমাদের উত্তর কিন্তু সর্বশেষ যেটা সেটাই দিতে হবে।
অর্থাৎ আমাদের বাংলা ভাষা প্রথম বঙ্গ কামরূপী কিন্তু এই প্রশ্নগুলো উত্তর হবে, একটু খেয়াল রাখতে হবে। এছাড়া রয়েছে অপভ্রংশ পদ্ধতি, মনে রাখবেন অপভ্রংশ শব্দের অর্থ হলো বিকৃতি হওয়া। অর্থাৎ অপভ্রংশটা মানে হচ্ছে এই ভাষাটা সাধারণত সংস্কৃত ভাষার একটি বিকৃতি রূপ। এটা আমরা চর্যাপদের মধ্যে দেখি, চর্যাপদের ভাষা হচ্ছে অপভ্রংশ ভাষা, যেটা সংস্কৃত ভাষার বিকৃতি রূপকে অপভ্রংশ ভাষা হিসেবে আখ্যায়িত করা হয়। বাংলা ভাষা এবং সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী? এটা হলো অপভ্রংশ ভাষার কাছে। বাংলা ভাষার উদ্ভব হয়েছে সপ্তম খ্রিস্টাব্দে গৌতম মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 সালে। তাহলে এটা হবে সপ্তম খ্রিস্টাব্দে। কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয়, সে ধ্বনিগুলোকে মহাপ্রাণ ধ্বনি হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে একটি স্বরধ্বনির প্রভাবে যখন অপর স্বরের পরিবর্তন ঘটে তখন তাকে বলা হয়, একটি স্বরধ্বনির প্রভাবে যখন আমরা অপর স্বরধ্বনির পরিবর্তন ঘটে তখন তাকে স্বরসঙ্গতি বলা হয়। এটা সঙ্গীত যদি বানানটা ভুল আসছে, স্বরসঙ্গতি। এরপর রয়েছে দুটি সমবর্ণের একটি পরিবর্তন হলে, তাহলে একই ধরনের সমবর্ণের যদি পরিবর্তন ঘটে তখন তাকে বলা হয় অসমীভবন, অসমীকরণ। ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের প্রধান উৎস হলো ফুসফুস, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ধ্বনি সাধারণত ফুসফুস থেকে উচ্চারিত হয়। তাহলে বাংলা ভাষায় মোট কয়টি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ রয়েছে? আমরা জানি আমাদের যে স্বরধ্বনি, এই স্বরধ্বনির কোনো সংক্ষিপ্ত রূপ নেই, এছাড়া বাকি স্বরধ্বনির স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ রয়েছে। উত্তর হবে দ। কোনটি পার্শ্বিক ধ্বনি? আমরা জানি পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? মৌলিক ব্যঞ্জন ধ্বনি খেয়াল করবেন, মৌলিক ব্যঞ্জন ধ্বনি হলো 30টি। আর যদি বলা হয় মৌলিক স্বরধ্বনি, তাহলে মৌলিক স্বরধ্বনি হবে। তাহলে অর্ধ স্বরধ্বনির উদাহরণ কোনটি? আমরা জানি অর্ধ স্বরধ্বনি, তার মধ্যে এখানে রশ্মি হলো একটা অর্ধ স্বরধ্বনির উদাহরণ। এগুলো সবগুলো বিগত সালের প্রশ্নের মধ্যে এসেছে। এটা মূর্ধন্য ষ, মূর্ধন্য, এটা হলো মূর্ধন্য ষ। বাংলা ভাষায় কয়টি অর্ধ স্বরধ্বনি রয়েছে? আমরা জানি বাংলা ভাষায় 3টি অর্ধ স্বরধ্বনি রয়েছে। যুক্ত বর্ণ কয় ধরনের হয়? আমাদের যুক্ত বর্ণগুলো দুই ধরনের হয়, একটা হলো সাধারণ, একটা হলো বিবৃত যুক্ত বর্ণ। মৌ ব শব্দের উচ্চারণের মধ্যে কোন স্বরধ্বনির মধ্যে রয়েছে? এখানে দেখি আমরা, এই যে ও শব্দটার মধ্যে স্বর অ যোগ স্বর আ, মৌ স্বর অ যোগ রস্য, এই ধ্বনিটা রয়েছে। আচ্ছা, এটার উত্তরটা ভুল আছে, এটা সুবিধা হবে না। এই প্রশ্নের উত্তর হবে গ, ভুল আছে। তো এতটুকু ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন ক্লাসের বিষয়ে বা টপিকসের বিষয়ে। আপনাদের কোনো ধরনের যদি প্রশ্ন থাকে আপনারা চাইলে আমাকে একটু জানাতে পারেন। তো একটা বিষয় হচ্ছে, সেটা হলো আমাদের, আপনারা, এখন তো রোজার মাস চলতেছে আমাদের, রোজার মাস এখন মোটামুটি, রোজার মাসে যদি আমাদের পড়ার আমাদের একটু এই রুটিনটা একটু চেঞ্জ হয়ে যায়, যতটুকু সময় আপনারা পান আপনারা হচ্ছে ক্লাসগুলো করবেন আমাদের। এর পাশাপাশি হচ্ছে আপনারা বিগত সালের প্রশ্নগুলো একটু ভালো করে একটু দেখে ফেলবেন। আপনারা বিশেষত বিসিএস এর প্রশ্নগুলা, আপনাদের যে জব সলিউশন বা যে জব সলিউশন যদি আপনারা কিনে থাকেন তাহলে ওই জব সলিউশন থেকে আপনারা এই রোজার মধ্যে কিন্তু বিগত সালের প্রশ্নগুলো আপনারা শেষ করবেন। আপনাদের জন্য একটা বড় সুবিধা হচ্ছে, আমাদের এখনো পর্যন্ত পরীক্ষাগুলো কিন্তু রিটেন হবে না, প্রিলির মাধ্যমে পরীক্ষা হবে। সুতরাং যেহেতু প্রিলির মাধ্যমে এতগুলো স্টুডেন্ট প্রায় 13-14 লাখ পরীক্ষা দেয়, এতগুলো স্টুডেন্ট যেহেতু প্রিলি পরীক্ষা দিবে, সুতরাং প্রশ্ন প্যাটার্ন কিন্তু বিসিএস সমপর্যায়ে কিন্তু হইতে পারে। তো আমি বারবার বলতেছি যে বিসিএস এর সমপর্যায়ে, অর্থাৎ বিসিএস এর প্রশ্নগুলো এখন যেভাবে হচ্ছে সেই টাইপের প্রশ্নের প্যাটার্ন হইতে পারে। তো সেজন্য আপনারা হচ্ছে এখন থেকে সময়টাকে অবহেলা না করে, যে সময় যতটুকু সময় আছে এই সময়টার মধ্যে আপনারা এই আমাদের ক্লাসগুলো একটু ভালো করে করবেন, নোট করবেন, এবং আমরা যে আপনাদের যে পড়াগুলো আপনাদেরকে দিব সেই পড়াগুলো আপনারা একটু আদায় করবেন। এর সাথে হচ্ছে বিগত সালে প্রশ্নগুলো একটু পড়ে ফেলবেন।
হ্যাঁ, অবশ্যই পারবেন। মুরাদ ভাই, এগুলো রেকর্ড থাকবে না? মুরাদ ভাই? জি, হ্যাঁ স্যার, হ্যাঁ এগুলো রেকর্ডেড, জি। হ্যাঁ হ্যাঁ, এগুলো রেকর্ড থাকবে। আহ, আচ্ছা, সেশন তো মনে হয় প্রায় শেষ পর্যায়ে, না স্যার? হ্যাঁ হ্যাঁ, শেষ পর্যায়ে। তাহলে আমি সবার থেকে, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন সবাই। এরপরে আচ্ছা যদি আমি কারো কোনো প্রশ্ন। আচ্ছা হ্যাঁ। আচ্ছা স্যার বিদায় নেওয়ার পরে আপনারা একটু কাইন্ডলি স্টে করবেন, আমি একটু কথা বলবো 2 মিনিট, এরপরে আপনাদেরকে লিভ দিয়ে দেবো। তো তাহলে আমি লিভ দিচ্ছি। আচ্ছা, ওকে স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো জি, সবার সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আহ, আচ্ছা, আপনারা যারা এখন আছেন সবাইকে একদম ফ্র্যাঙ্কলি বলার জন্য রিকোয়েস্ট করছি, আপনারা সাউন্ডের একটু যেটা আজকে ট্রাবল ছিল, এটা আই থিঙ্ক নেটওয়ার্কের তো ট্রাবল আসলে সবসময় লেগেই থাকে এমনিতে বাংলাদেশে। বেশ কয়েক বছর ধরে মোবাইল অপারেটরগুলা দেখা যাচ্ছে স্টেবল কানেকশন দেয় না, এটা অনেক জায়গাতে এই ট্রাবলটা হচ্ছে। অনলাইনে যারা ক্লাস করেন আপনারা জানেন। তারপরে আমি স্যারকে বলবো নেক্সট ক্লাসের আগে স্যার অন্য কোনো ডিভাইস কানেক্ট করা যায় কিনা, যেগুলোর মাধ্যমে সাউন্ডটাকে আরেকটু ইমপ্রুভ করা যায়। কন্টেন্টের দিক থেকে আপনাদের কি মনে হয়েছে? আপনারা অনেক তথ্য স্যার আজকে শেয়ার করেছেন স্যারের ইয়েতে শিটে। তো আপনারা কি আসলে, মানে এক কথায় যদি বলতে হয়, আপনারা ক্লাসটা করে উপকৃত হয়েছেন কিনা? ওভারঅল আপনাদের মার্কিংটা কি আপনাদের জন্য স্যাটিসফ্যাক্টরি হচ্ছে কিনা? যে হিসাবটা আমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই হিসাবটা আসলে আপনারা পেয়েছেন কিনা? যদি কারো যদি কোনো কিছু বলার থাকে কাইন্ডলি ওয়ান ওয়ার্ডে বলতে পারেন। আপনারা চাইলে চ্যাটে লিখে নিতে পারেন, কিংবা আনমিউট করে বলতে পারেন। আমি ততক্ষণে একটা কথা বলি শেষ করার আগে, সেটা হচ্ছে আমার বিশ্বাস, আমি আমার অফলাইনে আমার গত বছর 18তম নিবন্ধনে অনেক স্টুডেন্ট তারা কোয়ালিফাই করেছিল, এবং আলহামদুলিল্লাহ অনেকেই খুব ভালো প্লেস পেয়েছে, একেবারে জাতীয় মেধায় প্লেস পেয়েছে এমন স্টুডেন্টও আমি পেয়েছি। সো আমি বিশ্বাস করি আমার এবারের সেশনে প্রায় অনেকেই আপনারা জয়েন করেছেন। বিশেষ করে এখানে অনেকেই আজকের ক্লাসে জয়েন করতে পারেননি, যাদের অনেকে আসলে শুধু তারা রেকর্ড ক্লাসে উপরে ডিপেন্ডেন্ট। এক একজন এক এক ধরনের সমস্যা আছে। তো আমার সাথে শেয়ার করেছেন যে রেকর্ড ক্লাসটা যেন তাদের জন্য আমি প্রোভাইড করি। তো আপনারা সবাই নিশ্চিত থাকতে পারেন আপনারা রেকর্ড ক্লাস পাবেন, হ্যাঁ। আর একটা বিষয় আমার দিক থেকে আমি পরিষ্কার করে বলে দিতে পারি, আমার প্রত্যেকটা ক্লাস একেবারে টোটাল যে আমার 62 যে ক্লাসের প্ল্যান আপনাদেরকে আমি দিয়েছি, সেই 62টা ক্লাস যদি ইচ অ্যান্ড এভরিওয়ান যদি আপনারা প্রপারলি করেন, অ্যান্ড প্রত্যেকটা যদি আপনারা এক্সামগুলো যদি ঠিকভাবে নেন, প্রত্যেকটা এক্সাম, নো এক্সাম শুড বি মিসিং, সেভাবে যদি আপনারা প্রিপারেশন নেন, এবং আহ, পুরো কোর্সের যে সুপারভিশন আমি নিজেই করতেছি। সো আমার যেই পরামর্শ বা ইনস্ট্রাকশন আপনাদের প্রতি থাকবে, সেটা যদি আপনারা প্রপারলি ফলো করেন, আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি আপনাদের এনটিআরসি এতে চাকরি তো হবেই ইনশাল্লাহ, এটা তো নো ডাউট। বরং আপনারা যারা বিসিএস পরীক্ষা দিবেন কিংবা গভর্নমেন্ট জব যারা ট্রাই করবেন, পিএসসির বিভিন্ন গভর্নমেন্ট জব আছে, ফার্স্ট ক্লাস জব আছে, সেকেন্ড ক্লাস জব আছে, 9 গ্রেডের কিংবা 10th গ্রেডের, এই প্রত্যেকটা পরীক্ষাতে আপনাদের এই প্রস্তুতিটা কাজে লাগবে, এটা একদম আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি। যারা বিসিএস এর প্রিলিমিনারিতে আপনারা অ্যাপ্লাই করবেন, দেখবেন আমার এখান থেকে আপনারা অনেক কিছু কমন পাবেন। আর আমার সামনে বিসিএস প্রিলিমিনারি কোর্স আসবে কিছুদিনের মধ্যে। তখন আহ, যদি আপনারা আমাদের এই কানেক্টিভিটি যদি থাকে, তাহলে আপনারা নিজেরাই দেখবেন যে বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির সাথে সাথে আমাদের এই প্রস্তুতিটাও প্রায় 80% কিন্তু এটা অলমোস্ট সেম। ঠিক আছে। সো এই জন্য বলেই আপনারা যারা এই কোর্সে এনরোল করেছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা একেবারে মন দিয়ে পড়বেন, সিনসিয়ারলি এই কোর্সের প্রতিটা ইনস্ট্রাকশন ফলো করবেন,
হ্যাঁ, সেক্ষেত্রে আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি, ইনশাল্লাহ আপনারা একেবারে আপনাদের টপ নচ আপনারা একটা ভালো চাকরি পাবেন। এবং এখানে যদি আপনার মেধা তালিকায় যদি আপনারা টিকতে পারেন, সুবিধাটা হচ্ছে কোন জায়গায় জানেন? আপনি নিবন্ধনের যে চয়েস লিস্টটা দিবেন, সেখানে বাংলাদেশের আপনার 1 নম্বর যে চয়েস প্রতিষ্ঠান, আপনি সেখানে কিন্তু চাকরিটা পেয়ে যেতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আর মেধা তালিকায় পেছনে থাকলে যে সুবিধাটা, যে অসুবিধাটা, সেটা হচ্ছে আপনার অনাকাঙ্ক্ষিত এমন একটা জায়গায় আপনার পোস্টিং পড়ে যেতে পারে, এমন একটা স্কুল বা কলেজে আপনার পোস্টিং পড়ে যেতে পারে আসলে যেখানে আপনি চাচ্ছেন না সেখানে যেতে। সো এই জন্য বলবো আপনারা পড়বেন, যেহেতু ভালো করেই পড়বেন, যেন আপনাদের মেরিট প্লেসটা ভালো থাকে, যেন আপনারা একেবারে টপ টার্গেটে যেন আপনারা রিচ করতে পারেন, এটা আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট করব। আমার ব্যক্তিগত যতটুকু অভিজ্ঞতা ছিল, আমি আমার বিসিএস জার্নিটা আমি যেভাবে আমি ওভারকাম করেছি, হ্যাঁ, আমি একেবারে আমার লাস্ট বিসিএসে এসে আমি ঠিক যে কাজগুলো করেছিলাম, বা আমি শিক্ষা ক্যাডারে যে ফার্স্ট হলাম, আহ, সাধারণ শিক্ষা ক্যাডারে, সেখানে আমার যে অভিজ্ঞতাটা আমার কাজে এসেছে, এই বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে আসলে শেয়ার করব ইনশাল্লাহ আমার ক্লাসে। তো আজকে এখানে বিদায় নিব। সবার জন্য শুভেচ্ছা। আহ, যারা আপনাদের কমেন্ট লেখার মনে হয় লিখেছেন দুজনে, আহ, একজন হচ্ছে OS10, আসলে আপনাদের রিনেম করে নেবেন নেক্সট ক্লাসগুলোতে। আপনারা যখন বিভিন্ন ডিভাইস থেকে ক্লাসে জয়েন করবেন, তখন ওখানে রিনেম অপশন ক্লিক করে আপনাদের নামটা এখানে লিখে নেবেন। আর ভালো ছিল, থ্যাংক ইউ। আর ফারহাতুল জিরান, আপনি বলেছেন ক্লাস শুরু থেকে ভালো ছিল, থ্যাংক ইউ। শেষের দিকে সাউন্ড সমস্যা, এটা আমি ফিক্স আপ করার চেষ্টা করব, সাউন্ডের ব্যাপারটা। আমার সাউন্ড যদি ঠিক থাকে তাহলে মনে করবেন যে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি রেগুলার ভয়েস বা রেগুলার সাউন্ড, এভাবে আই হোপ ইনশাল্লাহ হবে। সো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।